আচ্ছা, আপনার গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে এটা সমস্যা হচ্ছিল না। আমরা হচ্ছে এই কোডটাকে কপি করে হচ্ছে এখন রান করায় দেখি। এখন আমরা হচ্ছে এটা রান করাই। দুইটাই আসছে যে এখানে যেটা করছে গ্লোবাল স্কোপে হচ্ছে ফুতে এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল এই ফাংশনের মধ্যে ডিফাইন করা, আর এটা হচ্ছে গ্লোবাল স্কোপে গ্লোবাল ফু একটা ভ্যারিয়েবলের নিয়ে আসছে ফু হচ্ছে এক্সাম্পল ফাংশন, তারপর টেস্ট ফাংশনটা রান করছে গ্লোবাল স্কোপে। এই যেটা হচ্ছে ফাঁকা, কোনো ভ্যালু নাই। ওকে, আপনার সমস্যা যেটা হচ্ছিল কি কনকেটিনেট করে। আচ্ছা, কনকেটিনেট যদি ধরেন যেটা করতে যাই ডাবল কোটেশনের মধ্যে দিলে এখানে হচ্ছে একটা ইরর থ্রো করবে। কারণ হচ্ছে আপনার এই যে এতটুকু যে আমরা হচ্ছে যে সিঙ্গেল কোটেশন দিয়ে কনকেট করতেছি এটা সিঙ্গেল কোটেশন দিয়েই কনকেট করতে হবে, অথবা আপনার এইভাবে করতে হবে। এটা যখন এইভাবে ছিল তখন অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু হচ্ছে এই যে এতটুকুর ভ্যালু হচ্ছে যে মানে এই ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে প্রিন্ট করব, বাট এতটুকু পুরোটাকেই আমি হচ্ছে যে স্ট্রিং হিসেবে রাখতে চাচ্ছি। এই কারণে সিঙ্গেল কোটেশন দিচ্ছে, কারণ সিঙ্গেল কোটেশনের মধ্যে এই যে ডলার ফুটটা এখানে দেখানো হচ্ছে এটা স্ট্রিং আকারেই হচ্ছে আপনার প্রিন্ট হবে। আর পরবর্তীতে আমরা যদি এটাকে আপনার হচ্ছে হিসেবে ডাবল কোটেশন দিয়ে করতে চাই তখন হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিলে তো আপনার এটা আবার ভ্যারিয়েবল হিসেবে চলে আসবে। আর ভ্যারিয়েবল হিসেবে চলে আসলে তখন একটা ইরর থ্রো তখন হচ্ছে এটা লোকাল ভ্যারিয়েবল আগে চলে আসতেছে। কারণ হচ্ছে এই যে এখানে হচ্ছে যে আপনার এই এটা হচ্ছে ভ্যালু ডিফাইন করা, তখন এটা হচ্ছে আপনার চলে আসতেছে। হ্যাঁ, না এই জায়গায় হচ্ছে এই হচ্ছে ইয়েটা এরর দিবে না, এই কারণে এইখানে কিন্তু আপনার হচ্ছে একটু কনফিউজিং আছে মানে আর এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছেন কিনা যে এইখানে ডলার ফুতে এই ভ্যারিয়েবলে আগে হচ্ছে এই যে এটা ডিফাইন করা আছে কি এক্সাম্পল কন্টেন্ট। ঠিক আছে, এক্সাম্পল কন্টেন্ট ডিফাইন করার পরে হচ্ছে আমরা টেস্ট ফাংশনটা রান করছি। তারপর হচ্ছে যখন আমরা রান করতেছি লোকাল ভ্যারিয়েবল ইন গ্লোবাল স্কোপে আপনার হচ্ছে মানে এটা প্রিন্ট করতেছে হচ্ছে এক্সাম্পল কন্টেন্ট, আর এটা প্রিন্ট করতেছে হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। কোনটা? আচ্ছা, ওইটা আপনার ইচ্ছা, আপনি যেইভাবে শো করাইতে চান। হ্যাঁ, এটা ডাবল কোটেশন। ও আচ্ছা, পুরোটা ডাবল কোটেশনে থাকবে। আচ্ছা, বুঝতে পারছি আমি। তাহলে যেটা হবে আপনি তো হচ্ছে এই যে এটার কথা তো বলতেছেন নাকি? এখন হচ্ছে একটা ইরর থ্রো করার কথা। এই ইররটা থ্রো করতেছে কেন বলি, এখানে দেখেন সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড এই যে ডাবল কোলন পাইছে। এটার কারণটা হচ্ছে কি আপনি যখন হচ্ছে যে এই পুরো স্ট্রিংটাকে হচ্ছে এই ডাবল কোটেশনের মধ্য দিয়ে প্রিন্ট করতে যাচ্ছেন, এই যে ডলার গ্লোবালস হচ্ছে অ্যারেটা আছে এটার কিটাকে যখন আপনি রিপ্রেজেন্ট করতেছেন তখন এটাও করতেছেন ডাবল কোলন দিয়ে। এই জায়গায় কনফ্লিক্টটা হচ্ছে কি এখানে যখন পিএইচপি ইন্টারপ্রেটার দেখতেছে যে এখানে ইকোটা ডাবল কোলন দিয়ে এটা ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে, সে ডাবল কোটেশন দিয়ে শুরু হলে কি সিনট্যাক্সটা আবার শেষ হবে কোথায়? আরেকটা যখন ডাবল কোটেশন পাবে সেইখানে
তো সে যখন এইখানে আবার একটা ডাবল কোটেশন পাচ্ছে, সে মনে করতেছে কি যে সিনট্যাক্সটা এখানে শেষ হয়ে যাচ্ছে এবং এখানে সে তখন সেমিকোলন এক্সপেক্ট করতেছে। এই কারণে এটা হ্যাঁ, একটা হচ্ছে যে ব্যাকস্ল্যাশ দিতে হবে, অথবা যেটা করতে হবে আপনি যদি এইখানে সিঙ্গেল কোটেশন ইউজ করেন এইখানে ডাবল কোটেশন ইউজ করবেন, আর এইখানে যদি ডাবল কোটেশন ইউজ করেন এইখানে আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করবেন, তাহলে আর কনফ্লিক্টটা হবে না। হ্যাঁ, এখন এটার জায়গায় যদি আমি এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, আচ্ছা এখন হচ্ছে সিনট্যাক্স ইউর আনএক্সপেক্টেড এটা, আচ্ছা এটা ইরর দিচ্ছে এই কারণে যে এখানে আবার ওই যে একটা ডট ছিল, আর এটা ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবলের পর যেহেতু আমরা হচ্ছে কনক্যাট করতেছি এটা নিউ লাইনটা আলাদা আপনার। না এখানে হচ্ছে ডলার এখানে এতটুকু আচ্ছা নিউ লাইন আমরা ইউজ করারই তো আপাতত দরকার নাই, কারণ নিউ লাইন হচ্ছে যে ইয়ের মধ্যে HTML এর মধ্যে কাজ করে না। আমরা এখানে ইয়ে করি, আচ্ছা তো এখানে একটা হচ্ছে ইকো দিয়ে ব্রেক দেই, ইকো /9 নিউ লাইন কাজ করবে হচ্ছে আপনার ইয়েতে কি বলে কমান্ড লাইনে হচ্ছে কাজ করবে। আর এখানে হচ্ছে ডট তো দরকার নাই আমাদের, ডটের কারণে হচ্ছে আনএক্সপেক্টেড টি ইনস্কেপ অ্যান্ড হোয়াইট স্পেস। হ্যাঁ এটা অ্যারে ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা এইভাবে কাজ করার কথা। হ্যাঁ কনক্যাট করতে হবে। এখানে সমস্যা হচ্ছে কি এই অ্যারে, তো অ্যারের কিটা যখন আমরা হচ্ছে ডিফাইন করতে যাচ্ছি তখন হচ্ছে আপনার এই যে এই প্যারামিটারের সাথে সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা অ্যারে আসবে, গ্লোবাল ভ্যারিয়েবল বলা হচ্ছে কারণ এটা তো গ্লোবালি অ্যাভেলেবল হচ্ছে, কারণ প্রত্যেকটা অ্যারেই তো আপনার একটা ভ্যারিয়েবল। এই গ্লোবালটা হ্যাঁ এটা সুপার গ্লোবালের অংশ, সবসময় অ্যারে দেবে, প্রত্যেকটা সুপার গ্লোবালই তো হচ্ছে আপনার একটা অ্যারে। আর গ্লোবালসটা যেটা হচ্ছে এটা হচ্ছে যে অন্যান্য যত প্রকার সুপার গ্লোবাল আছে সবগুলোর ভ্যারিয়েবল এই একটাতে অ্যাভেলেবল থাকে। আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে কনক্যাট করে আমরা হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে এই যে স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট হবে। আচ্ছা একটা জিনিস দেখেন, এখানে ফার্স্টে হচ্ছে যে
গ্লোবাল স্কোপে ফুয়ের ভ্যালু হচ্ছে এক্সাম্পল কন্টেন্ট, আর কারেন্ট স্কোপের ভ্যালু হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। ওকে, তো এটা কাজ করতেছে কিভাবে দেখেন, এই ফাংশন যে টেস্ট এখানে রান করা হয়েছে তার আগে ডলার ফুয়ের মধ্যে এক্সাম্পল কন্টেন্ট, এই যে এটা হচ্ছে যে আপনার হ্যাঁ গ্লোবাল ভ্যারিয়েবল না, এটা কিন্তু নর্মাল একটা ভ্যারিয়েবল ডলার ফু, এটার মধ্যেই একটা ভ্যালু সেট করা হয়েছে। তো এটা যখন এই ফাংশনের বাইরে সেট করা হয়েছে, এটা গ্লোবালি পুরো হচ্ছে অ্যাপ্লিকেশনটার জন্য হচ্ছে যে গ্লোবালি সেট হয়ে গেছে যে ডলার ফুয়ের ভ্যালু হবে এক্সাম্পল কন্টেন্ট। আর যখন আমরা একটা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল ডিফাইন করতেছি তখন আবার এই ডলার ফুয়ের হচ্ছে যে ভ্যালু আমরা সেট করে দিচ্ছি লোকাল ভ্যারিয়েবল। তো তখন যেটা হচ্ছে শুধু এই ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলটা সেট করে যখন দিচ্ছি তখন এইটার হচ্ছে যে এই ভ্যালুটা শুধুমাত্র এই ফাংশনের স্কোপের মধ্যেই আপনার অ্যাভেলেবল থাকতেছে, যার ফলে হচ্ছে এই ফাংশনের মধ্যে যখন আমরা এই ডলার ফুটা প্রিন্ট করতেছি তখন অ্যাকচুয়ালি যে লোকাল ভ্যারিয়েবল এই ভ্যালুটা হচ্ছে পাচ্ছি। আর যদিও আমরা হচ্ছে যে ডলার ফুয়ের ভ্যালু এক্সাম্পল কন্টেন্ট এটা হচ্ছে যে এই ফাংশনের বাইরে সেট করছি, এটা গ্লোবালি অ্যাভেলেবল হয়ে যাওয়ার কারণে আমরা আমার এই ফাংশনের মধ্যেই যে ডলার গ্লোবালস এই যে সুপার গ্লোবাল অ্যারেটা আছে এটার মধ্য থেকে এই যে আমরা কিন্তু ফুটা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের কিন্তু ম্যানুয়ালি হচ্ছে যে এই যে ডলার গ্লোবালসের মধ্যে কিন্তু ফুয়ের ভ্যালুটা হচ্ছে সেট করা লাগে নাই বা পাঠায় দেওয়া লাগে নাই, অটোমেটিক্যালি আমরা গ্লোবাল স্কোপে যত ভ্যারিয়েবল হচ্ছে সেট করতেছি সবগুলোই কিন্তু এই যে আমাদের এই ডলার গ্লোবালসের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এখানে স্কোপটা তো বুঝতে পারছেন যে বাইরে সেট করার পরেও আমরা ডলার গ্লোবালস দিয়ে ওইটাকে ফাংশনের মধ্যে হচ্ছে পাচ্ছি, আর ফাংশনের মধ্যে যেই ভ্যালুটা হচ্ছে সেট করতেছি ভ্যারিয়েবল সেটা আবার ফাংশনের বাইরে কিন্তু আমরা পাবো না, ওই ভ্যালুটা শুধু হচ্ছে আমরা এই ফাংশনের মধ্যেই ওই স্কোপের মধ্যেই পাচ্ছি। যদি আমরা হচ্ছে যে ওইটা ফাংশনের বাইরে হচ্ছে যে পাইতে চাই যে যেই ভ্যালুটা আমরা সেট করবো এটা ফাংশনের মধ্যে যা থাকবে ফাংশনের বাইরেও সেম থাকবে, তাইলে আমরা তখন হচ্ছে যে ওই যে গ্লোবাল ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য গ্লোবাল যে কিওয়ার্ডটা আছে ওইটা তখন হচ্ছে আমরা ইউজ করতে পারি। ওইখানে তখন হচ্ছে ওই যে আপনার কিওয়ার্ড ইউজ করা লাগে, তখন তো সব ক্লাস বেসড, ক্লাসের মধ্যে আপনার হচ্ছে পাবলিক প্রাইভেট এরকম তখন ওই কিওয়ার্ড দিয়ে ভিজিবিলিটি বা আপনার হচ্ছে ওগুলো সেট করে দেওয়া লাগে আর কি। আজকে তো আমাদের হচ্ছে যে ডাটাবেস নিয়ে হচ্ছে কাজ দেখার কথা আর কি। তো আপনাদের সাথে ওই যে দুইটা লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি যে আপনাদের পিসিতে মাইস্কেল সার্ভার তো সেট আপ দেওয়া লাগবে আর কি, ওইটার জন্য লিনাক্সের জন্য, তারপর হচ্ছে যে আপনার উইন্ডোজের জন্য দেওয়া আছে। তো আমি হচ্ছে ফার্স্টে আমাদের পিসিতে হচ্ছে এখানে মাইস্কেল তো সেট আপ দিয়ে নিই। উইন্ডোজের জন্য নর্মাল হচ্ছে কোনো কমান্ড টমান্ড বা কোনো কিছু দরকার নাই, এখানে হচ্ছে ওই মাইস্কেলের ওয়েবসাইটে ওদের হচ্ছে যে ওই উইন্ডোজের ইনস্টলার প্যাকেজই দেওয়া আছে, ওইটা ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে। জাম্প বা ওয়াম্প ইউজ করলেই হবে। আমাদের এই পিসিতে আমরা তো জাম্পের সাথে তো আপনার ডিফল্টভাবে মাইস্কেল আসতেছেই। এখানে আমরা শুধু মাইস্কেলের নামাইনি, না দুইটা দরকার নাই। দুইটা হচ্ছে যে মাইস্কেলের সাথে যদি মাইস্কেলের আরও অন্যান্য অনেক কিছু আপনার ইউজ করার প্রয়োজন হয়, যেমন মাইস্কেলের কিন্তু অনেক কিছু আছে শুধু সার্ভার্স ছাড়াও, যেখানে যদি দেখেন মাইস্কেল ইনস্টলার আছে যেটা দিয়ে হচ্ছে শুধু মাইস্কেলটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তারপর মাইস্কেল কানেক্টর আছে, কানেক্টর হচ্ছে যে আপনার বিভিন্ন ডাটাবেস ড্রাইভার মাইস্কেলকে যাতে অন্যান্য বিভিন্ন অপারেটিং সিস্টেম বা বিভিন্ন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করা যায় এটার জন্য কানেক্টর আছে। ওয়ার্কবেঞ্চ হচ্ছে আপনার পিএইচপি মাইঅ্যাডমিনের মতোই মাইস্কেলের একটা টুল। তারপর মাইস্কেল ফর এক্সেল, নোটিফায়ার, ভিজুয়াল স্টুডিও এরকম অনেকগুলো আছে। আমরা শুধু হচ্ছে আমাদের মাইস্কেল ইনস্টল হলেই হচ্ছে ওইটাই ইনস্টল করি। মাইস্কুয়েল হচ্ছে ওপেন সোর্স, কিন্তু হচ্ছে ওরাকল এটা হচ্ছে যে অনেক দিন আগে ইয়ে করে নিছে, আপনার পুরো মাইস্কুয়েলটাকে ওরাকল হচ্ছে যে অ্যাকোয়ার করে নিছে। মাইস্কুয়েল এখন হচ্ছে ওরাকলের প্রোডাক্ট,
ওদের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ওপেন সোর্স যেটা আছে আপনার সেটা তো আছেই, আর যেটা হচ্ছে আপনার কমিউনিটি এডিশন যেটা সেটা হচ্ছে যে ওপেন সোর্স সবাই ইউজ করতে পারে, ডাউনলোড করে পে করা লাগে না। আর একটা আছে ওদের হচ্ছে ইন্টারপ্রাইজ এডিশন, ওই ইন্টারপ্রাইজ এডিশনটা হচ্ছে পেড, ওইটাতে হচ্ছে যে আপনার ওইটা দিয়ে কী বলে যে হয়তো আরও অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, পারফরমেন্স অপটিমাইজেশন, ওগুলো আরও ফিচার দিয়ে ওগুলো হচ্ছে ইন্টারপ্রাইজ লেভেলে যেসব কোম্পানিগুলোর হচ্ছে যে আরও ভালো পারফরমেন্সের জন্য ইউজ করা দরকার হয় ওদের জন্য হচ্ছে যে ওরাকল ওই ইন্টারপ্রাইজ এডিশন লাগছে। এখানে ওদের ওয়েবসাইটে গেলেই হচ্ছে যে আমরা যেটা ডাউনলোড করতেছি যে কমিউনিটি এডিশনে যে ডাউনলোড করতেছি, ইন্টারপ্রাইজ এডিশনে হচ্ছে আপনার ইন্টারপ্রাইজ এডিশনেরগুলো পাবেন। আচ্ছা, আমরা ওরাকল ডাটাবেস, হ্যাঁ ওরাকল তো হচ্ছে যে আপনার ওদের নিজস্ব যে ওরাকল ডাটাবেস আছে ওইটা, ওরাকল তো একটা কোম্পানি, ওদের ওরাকল নামে একটা ডাটাবেস আছে, প্লাস পরে ওরা হচ্ছে আপনার মাইএসকিউএলও নিয়ে নিচ্ছে। ওরাকল মেইন কোম্পানি তো মেবি হচ্ছে ওরাকল কর্পোরেশন, ওদের এই যে কী প্রোডাক্ট আছে মাইএসকিউএল, শুধু মাইএসকিউএলের কথাই লিখছে যে ওরাকল ডটকম বলে দেখা যাবে। আচ্ছা, এটার আগে হচ্ছে যে আমরা একটু ডাটাবেস নিয়ে যে কাজ করব, নর্মালি পিএইচপিতে আমরা তো এখন হচ্ছে মাইএসকিউএল যে ডাটাবেসটা আছে এটা নিয়ে কাজ করব। অন্যান্য ডাটাবেসগুলো নিয়ে কাজ করার জন্য হচ্ছে আপনার আলাদা লাইব্রেরি বা হচ্ছে যে এক্সটেনশন আছে, ওই যে ডিএলএল যে ফাইলগুলো দেখছিলাম যে বা মডিউল বলে পিএইচপিতে, ওগুলো ইনেবল করে নিতে হয়। তো মাইএসকিউএল ডাটাবেসের সাথে কাজ করার জন্য আপনার হচ্ছে যে পিএইচপির দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে মাইএসকিউএল আর একটা হচ্ছে মাইএসকিউএল আই। আগে আমি যখন শুরু করছি বা অনেক আগে 3-4 বছর আগে সবাই হচ্ছে আপনার মাইএসকিউএল বা মাইএসকিউএল আইটা ইউজ করতো, বাট বর্তমানে হচ্ছে মাইএসকিউএল যেটা আছে যে মাইএসকিউএল পিএইচপি দিয়ে মাইএসকিউএলের সাথে কানেক্ট করার জন্য আপনার এইরকম মাইএসকিউএল ফাংশন আছে কিছু, মাইএসকিউএল আন্ডারস্কোর, এইটা এখন হচ্ছে যে ডিপ্লিকেটেড করে দেওয়া হয়েছে। ডিপ্লিকেটেড মানে হচ্ছে যে অবসোলেট, যেটা হচ্ছে যে আপনার এখন আর হচ্ছে যে আপনার ইউজ করার জন্য রেকমেন্ড করে না, প্লাস এটার হচ্ছে যে ডেভেলপমেন্টও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে মাইএসকিউএল হচ্ছে যে বন্ধ হয়ে গেল, মাইএসকিউএল আইটা আছে, কিন্তু মাইএসকিউএল তিনটা জিনিস আছে মোটামুটি, মাইএসকিউএল আই, পিডিও। এখন আমার মাইএসকিউএল অনেক আগে প্লাস এটা এই যে তিনটা জিনিস আছে কাজ করার জন্য আপনার হচ্ছে মাইএসকিউএল আই আর পিডিও মাইএসকিউএল। পিডিওরই হচ্ছে যে মাইএসকিউএলের সাথে ইউজ করার জন্য একটা হচ্ছে যে আপনার ড্রাইভার। তো এই যে PHP 7 করছে কি যে রিমুভ দ্য মাইএসকিউএল এক্সটেনশন লিভিং অনলি দ্য লেটার টু অপশনস। PHP 7-এ পুরোপুরি যে মাইএসকিউএলের যে এক্সটেনশনটা ছিল সেটা পুরোপুরি রিমুভ করে দিছে। 5.6 না 5.4 যেগুলো আছে ওগুলোতে হচ্ছে আপনার ইউজ করা যায়, কিন্তু ওয়ার্নিং দেখাবে যে এগুলো হচ্ছে ডেপ্রিকেটেড। এখন এটা হচ্ছে যে ডেপ্রিকেটেড করার কারণ হচ্ছে যে নর্মালি মাইএসকিউএল যেটা আছে এটাতে কয়েকটা অসুবিধা ছিল। ফার্স্ট যেটা অসুবিধা ছিল আপনার যে এসকিউএল ইনজেকশনের সমস্যা ছিল, যে এসকিউএল ইনজেকশনটাকে আপনার প্রিভেন্ট করার জন্য ডাটাবেসে ভ্যালু ঢুকানোর সময় ওগুলোকে আপনার হচ্ছে কনকেটনেট অথবা হচ্ছে যে স্কেপ করে নিতে হতো, যেটা ম্যানুয়ালি করতে হতো। প্লাস হচ্ছে যে ওই স্কেপ করার পরও যেহেতু হচ্ছে কুয়েরি আর ভ্যালুগুলো একসাথে যেত, আপনার হচ্ছে যে ওইটা সিকিউরিটির ইস্যু ছিল। সেকেন্ড যেটা সমস্যা ছিল যে ওইটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ছিল না, পুরোপুরি প্রসিডিউরাল হচ্ছে যে মেথডের মতো ছিল। আর থার্ড যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে আপনার ওই মাইএসকিউএলের যে ফাংশনগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার সময় আপনার এরর হ্যান্ডেল করার মতো কোনো এক্স্যাক্ট ওয়ে ছিল না। হয়তো আপনি কাজ করতেছেন, যদি এরর হচ্ছে অন করা থাকে এরর দেখাবে, আর যদি এরর অন না করা থাকে তাহলে হচ্ছে আপনার কন্টিনিউ করতে থাকবে। আর এররগুলো দিতে হচ্ছে আপনার ওয়ার্নিং করে। সো পিএইচপিতে তো ওয়ার্নিংগুলো যে দেখাবে ওগুলো তো হ্যান্ডেল করা যায় না, হয় আপনি অফ করে রাখবেন নইলে হচ্ছে যে ওগুলো শো করবে, এরর হচ্ছে যে আপনার হ্যান্ডেল করা যেত না। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার সলভ করার জন্য মাইএসকিউএল আইয়ের পুরো ফরম্যাট হচ্ছে আপনার মাইএসকিউএল ইমপ্রুভড। এখানে হচ্ছে কিছু জিনিস আপনার ইমপ্রুভ করা হয়েছে, কিন্তু এটারও হচ্ছে একটু সমস্যা হচ্ছে কি এটাও পুরোপুরি, এটা চাইলে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেও ইউজ করা যায়, আবার প্রসিডিউরাল আমরা যেভাবে মেথড লিখে করি সেভাবে ইউজ করা যায়। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে যে মাইএসকিউএল আই শুধু মাইএসকিউএলের জন্য ইউজ করা যাবে। হ্যাঁ বলেন।
MySQL PHP 5-এ। ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে PDO MySQL যেটা আছে এটা PHP ভার্সন হচ্ছে 5 থেকেই অ্যাভেলেবল। সো 5-এর পর হচ্ছে যেগুলো আছে ওগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ওই যে আমরা হচ্ছে যে আগে থেকেই পিডিওতে ইউজ করাতে অভ্যস্ত ছিলাম না, যেহেতু ফাংশন MySQL-এর যে ফাংশনগুলো ছিল ওগুলো ইজি, কোনো অবজেক্ট তৈরি করা লাগতো না, কিছু করা লাগতো না, জাস্ট ফাংশন কল করে 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 যেতে পারতেন। মানে মানুষজন তো রতে যখন কোড করে অবজেক্ট ওরিয়েন্টেড তারপর ডিজাইন এগুলো খুব কম ফলো করা হতো, কোড কাজ করলেই হয়তো লিখে যাইতো আর কি। তো ওই প্র্যাকটিসের কারণে সবাই হচ্ছে যে আপনার ওই MySQL যেটা ছিল ওইটাই ইউজ করতো, পিডিওটা খুব বেশি হচ্ছে ইউজ হইতো না। তো পরবর্তীতে ওই বিভিন্ন সিকিউরিটি ইস্যু তারপর হচ্ছে যে আপনার এই যে ইরর হ্যান্ডেল করা যাচ্ছে না, এইসব কারণে হচ্ছে এখন সবাই হচ্ছে প্রেফার করতে করে যে হচ্ছে আপনার এই পিডিওটা ইউজ করতে। আর পিডিওর সুবিধা হচ্ছে যে MySQL যেটা ছিল ওটা শুধু আপনি MySQL ডাটাবেসে ইউজ করতে পারতেন। MySQL যেটা একটু ইমপ্রুভড অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে প্লাস প্রসিডিউরাল দুইভাবে ইউজ করা যায়, কিন্তু ওইটারও সমস্যা হচ্ছে আপনি শুধু একটা ডাটাবেস MySQL ইউজ করতে পারতেছেন। আর পিডিওর সুবিধা হচ্ছে যে এটা অলমোস্ট হচ্ছে যে 10টা না 12টার মতো যে ডাটাবেস সিস্টেম আছে 12টার সাথে হচ্ছে ইউজ করা যায়। এটার জন্য আপনার হচ্ছে যে আলাদা সিনট্যাক্সের কোনো চেঞ্জ করা দরকার নাই, হচ্ছে যে তেমন কোনো ঝামেলাও নাই। তো সুবিধা হচ্ছে যে পিডিওটা ইউজ করলে আপনি সিনট্যাক্স যেভাবেই লেখেন শুধু ড্রাইভারের সাথে কানেকশন করার যে স্ট্রিং আছে ওই কানেকশন ক্রেডেনশিয়ালসটা আপনি MySQL-এর সাথে কানেক্ট করতে চান নাকি MS SQL সার্ভারের সাথে কানেকশন করতে চান, ওই কানেকশনটা তৈরি করার সময় যদি আপনি বলে দেন যে আমি এই সার্ভারের সাথে বা এই ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাই, পরবর্তীতে আপনার স্টেটমেন্টগুলো সেম থাকতেছে। আর নর্মালি যখন আপনি MySQL ফাংশন দিয়ে বা অন্যান্য ফাংশন দিয়ে ইউজ করতে চাইছেন তখন কী হতো, MySQL দিয়ে শুধু আপনি MySQL-ই কানেক্ট করতে পারতেন, অন্য কোনো ডাটাবেসের সাথে কানেক্ট করতে গেলে আপনার দেখা যেত যে ওই ফাংশনগুলো আবার চেঞ্জ হয়ে ওই ডাটাবেসের সাথে কাজ করার জন্য হচ্ছে যেই মেথডগুলো কল করা দরকার ওগুলো কল করতে হইতো। আর পিডিওতে ইউজ করে এটাই সমস্যা, পুরোটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে হচ্ছে ইরর হ্যান্ডেলিং করা খুব ইজি, প্লাস হচ্ছে আপনি একাধিক হচ্ছে ডাটাবেস ড্রাইভার বা ডাটাবেস হচ্ছে ইউজ করতে পারতেছেন সেম কোড দিয়েই। হ্যাঁ, এগুলা হচ্ছে চেঞ্জ করা যায়, মানে এগুলো হচ্ছে যে কি বলে যে ওরকম কোনো ফিক্সড ইয়ে নাই যে আপনার এইটার সাথে এটা ইউজ করাই লাগবে, আপনার রিকোয়ারমেন্ট বুঝে যেটার সাথে যেটা যায়। এখন দেখা গেছে যে PHP-র সাথে MySQL নিয়ে কাজ করাটা সহজ, বা দেখা যায় যে পারফরমেন্স প্লাস সব দিক দিয়ে এই দুইটার মধ্যে ভালো ম্যাচ করে। হ্যাঁ, আর MySQL হচ্ছে যে ওপেন সোর্স যে ডাটাবেসগুলোর মধ্যে ডাটাবেসগুলো আছে ওগুলোর মধ্যে MySQL হচ্ছে যে খুব বেশি পপুলার। দেখা গেছে যে ওয়েবের জন্য MySQL-টা পপুলার হওয়ার কারণে সবাই MySQL ইউজ করতেছে, আবার যেহেতু PHP-টা পপুলার, দুইটাই দুই দিক থেকে ওয়েবের জন্য পপুলার হওয়াতে দেখা যাচ্ছে যে এই দুইটা হচ্ছে যে বেশি ইউজ করা হচ্ছে। প্লাস হচ্ছে MySQL ছাড়াও আরেকটা আছে আপনার ওই যে PostgreSQL, এটাও হচ্ছে যে অনেকে ইউজ করে আর কি। তারপর আবার ওই যে মঙ্গো বা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের সাথে নোডের সাথে যেমন আপনার মঙ্গো ইউজ করা হচ্ছে, ওইখানে সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে যে মঙ্গোর সাথে হচ্ছে যে ওই জাভাস্ক্রিপ্টের যে ড্রাইভারগুলো অ্যাভেলেবল আছে, প্লাস হচ্ছে যে মঙ্গো যেই কারণে বা নোড যেই কারণে ইউজ করা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে ওইটার সাথে আপনার হচ্ছে যে রিলেশনাল ডাটাবেস ছাড়া হচ্ছে যে NoSQL-গুলোর পারফরমেন্স ভালো হচ্ছে, বা যেই টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করা যাচ্ছে করতে যাচ্ছে তারা আর কি, দেখা যাচ্ছে যে ওই দুইটার হয়তো কম্বিনেশনটা ভালো হচ্ছে, এই কারণে ইউজ করতেছে। তো এটা আপনার উপরে পুরোপুরি নির্ভর করবে। নোডের সাথে আপনার হচ্ছে MySQL ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু তো জানা অ্যাকচুয়ালি হচ্ছে পুরোপুরি এক্সপার্ট হওয়া তো পসিবল না, একটু একটু করে জেনে রাখা ভালো আর কি। আর জেনে রাখা বলতে কীরকম যে আপনার অ্যাকচুয়ালি আপনি যখন একটা কাজ করতে যাবেন তার আগে আপনার একটা জিনিস কিন্তু জেনে রেখে লাভ নেই। ধরেন যে আপনি এখন একটা জিনিস জানলেন, কিন্তু ওইটা যদি ধরেন যে আপনার কাজে ইউজ না হয়, ওই জানাটা তো আপনার মনে থাকবে না, প্লাস কোনো কাজেও আসতেছে না। তো নর্মালি যেটা কি যে আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনার মধ্যে আপনি শুধু চেষ্টা করবেন কি সেলফ লার্নিং ক্যাপাবিলিটিটা এটা গ্রো করার, যাতে হচ্ছে কি আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স সবসময় থাকে যে যেটাই হোক আমি হচ্ছে বেসিক ভালো মতো বুঝি, ওগুলো আমার জানা আছে, এখন এই জিনিসটা আমার শিখে করা লাগবে, ওই মুহূর্তে আমি যেন শিখে করতে পারি। প্লাস হচ্ছে ওই যে অনেকে হয় কি যে শেখা শুরু করলে কিছুক্ষণ ট্রাই করে হয়তো ইরর হচ্ছে কিছু হচ্ছে, আপনার আগ্রহটা ধরে রাখতে পারে না। অনেকে আবার আছে হচ্ছে যে দেখছি অনেকেই আছে যে শেখা শুরু করলে আপনি তাকে হাতে ধরে বুঝায় না দিলে বা নিজে যদি সলভ করে না দেন সে নিজে থেকে চেষ্টা করে না। হ্যাঁ,
অনেকেই আছে একটা ইরোরে পড়ছে, সে ওই ইরোটা নিয়ে বসে থাকে। নিজে থেকে যে একটু চেষ্টা করা যায়, হ্যাঁ এটা আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখি, নিজে থেকে সার্চ করার চেষ্টা করে বের করার চেষ্টা করি, প্রবলেমটা নিজে নিজে সলভ করার চেষ্টা করি, এটা অনেকেই করে না। আর যারা এটা করে তাদের কাছে আবার নতুন কোনো কিছু শেখা হচ্ছে যে আপনার ব্যাপার হয় না, কারণ অনলাইনে তো সব কিছুই আছে। যেটাই আপনি শিখতে যাবেন সেটারই অনলাইনে হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন পাবেন, টিউটোরিয়াল পাবেন, তো ওগুলো দেখেই তো শিখে ফেলা যায়। হ্যাঁ, অনেক কিছু নতুন শেখা হয়ে যায়। আর যখন আরেকজন আর নিজে নিজে সলভ করতে গেলে হচ্ছে শেখাটা বেশি হয়। এই কারণে কি, আপনি যখন নিজে ওইটা সলভ করতে যাচ্ছেন ওইটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি ওইটা যখন সলভ করতে যাচ্ছেন নতুন অনেক কিছু বের হয়ে আসে। আর ধরেন যে আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি নিজে ট্রাই করলেন না, আপনি বসে রইলেন যে আরেকজন এসে সলভ করে দিবে। আরেকজন এসে যখন ওইটা সলভ করে দিচ্ছে, সে অলরেডি জানে যে ওইটা কীভাবে সলভ করা লাগে, সে শুধু ওই ওয়েটাতেই অতটুকুই আপনাকে সলভ করে দিচ্ছে। সো আপনার কিন্তু নিজের কোনো শেখা হচ্ছে না এক্সট্রা, সে জানে তাই বলে সে ডিরেক্টলি সলভ করে দিতে পারলো, আপনি শুধু অতটুকুই জানলেন। বাট হচ্ছে ওইটা যে আরও সলভ করার ওয়ে থাকতে পারে বা এক্স্যাক্টলি কীভাবে ওইটা সলভ হচ্ছে সেটা কিন্তু আপনার জানা হচ্ছে না। তো মেইনলি হচ্ছে যেটা বলি যে সব কিছু তো আর সবার পক্ষে শেখা সম্ভব না। যেমন আজকে আপনাদেরকে আমি যে পিডিও বা মাইস্কেল এটা দেখাবো, কিন্তু আমার লাইফে আমার মনে হয় না যে আমি হচ্ছে যে খুব বেশি হলে 4-5 দিনের বেশি পিডিওতে হচ্ছে 6-7 বছরের প্রোগ্রামিং বা ডেভেলপিংয়ের এক্সপিরিয়েন্স আমার কোড লেখা লাগছে। এর কারণ হচ্ছে কি, যে শুরুতে যখন আমি কোড লেখা শুরু করছি মাইস্কেল দিয়ে, ওই মাইস্কেলের যে এক্সটেনশনটা ছিল ওই ফাংশনগুলো দিয়েই আমাদের হচ্ছে যে 3-4 বছরের বেশি চলে গেছে। পরে যখন আমি ফ্রেমওয়ার্কে মুভ করে আসছি, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেই আপনার ওআরএম আছে। ওআরএম করে কি, যে অবজেক্ট রিলেশনাল ম্যাপার। হ্যাঁ, ও করতেছে কি, এই পিডিওটাকে ইউজ করেই সে আমার জন্য কিছু মেথড, ওই যে ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্কে কী হয়, একটা কাজ করার জন্য লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিগুলোকে অ্যাড করে আপনি হচ্ছে মেথড কল করতেছেন, কাজ হয়ে যাচ্ছে। তো যখন ফ্রেমওয়ার্কে চলে আসছি, আমাদের কিন্তু নিজে থেকে হচ্ছে যে এই ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করার কোড লেখা, কুইরির কোড লেখা, এগুলো কিন্তু লেখা লাগে নাই। ওই যে ওরা ড্রাইভার বা ওআরএম দিয়ে দিছে, ওগুলোকে ইউজ করে আমরা করে ফেলতেছি। সো পিডিও আমার লাইফে হচ্ছে খুব কম ইউজ করা হচ্ছে আমার। এখন হয়তো যে আপনাদের ক্লাস নিতে দিয়ে আমার ওকে একটু স্টাডি করে আসতে হয়েছে আর কি। হ্যাঁ, তো ওই রকম কিন্তু হচ্ছে আবার অতটুকু থাকতে হবে যে হ্যাঁ আমি হচ্ছে যে পিডিও ইউজ করি নাই বা যাই না, কিন্তু এখন আমি যে পিডিও ইউজ করতে যে আমার যাতে নিজের মধ্যে অতটুকু কনফিডেন্স থাকে যে না, আমি ইউজ না করলেও এখন যে এটা আপনাদেরকে দেখাচ্ছি না, এই কোডগুলো আমি বুঝতে পারবো, এটা কিভাবে কাজ করে এগুলো আমি জানি, এগুলো থাকা জরুরি আর কি। আর এগুলো যদি আপনার বেসিক ঠিক থাকে, আপনার দেখবেন যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু শিখতে গেলে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, ওই সিনটেক্সগুলোর সাথে নিজেকে খাপ খাওয়ায় নিতে যতক্ষণ লাগে আর কি, এছাড়া আর বেশি সময় লাগে না। আচ্ছা, এটা মাইস্কেল সার্ভার ডাউনলোড হচ্ছে। আচ্ছা, মাইস্কেল সার্ভার ডাউনলোড হতে হইতে আমরা যেটা করি, কোড লেখা শুরু করে দিই আর কি। একটা নতুন ফাইল তৈরি করে নিই, এটার নাম দিয়ে হচ্ছে পিডিও বা database.php। প্রথমেই পিডিওটা পুরোটাই হচ্ছে যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করে। পিডিও ফুল ফর্মে হচ্ছে পিএইচপি ডাটা অবজেক্টস। এই জায়গায় প্রত্যেকটা হচ্ছে যে আমরা যে জিনিস ইউজ করব প্রত্যেকটাই ডাটা অবজেক্ট হিসেবে আমাদের কাছে আসবে। ডাটাবেজের সাথে যে আমরা কাজগুলো করব, এটা হচ্ছে যে একটা ডাটা অবজেক্ট দিয়ে আমরা সব কিছু ম্যানেজ করব। তো ডাটাবেজের সাথে কাজ করতে গেলে ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, ডাটাবেজের সাথে যে একটা কানেকশন তৈরি করতে হবে। পিএইচপি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, আর ডাটাবেজ হচ্ছে আলাদা একটা সার্ভার যেখানে ডাটাবেজটা আছে। তো এই পিএইচপি থেকে আমরা যাতে ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে পারি, এইটার জন্য আপনার হচ্ছে যে প্রথমেই ওই ডাটাবেজের সাথে আর আমাদের যে পিএইচপি স্ক্রিপ্টটা থাকবে এটার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। তো নর্মালি ম্যাক্সিমাম ডাটাবেজেরই আমরা যে মাইস্কেল তৈরি করি, মাইস্কেলের কিছু ইনফরমেশন থাকে। ফার্স্ট যেটা মাইস্কেল যে সার্ভারটা আছে ওইটার একটা ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে। ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে মাইস্কেল সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। আর কানেক্ট করার পর এখন আমার একটা মাইস্কেল সার্ভারে হচ্ছে অনেকগুলো ডাটাবেজ থাকতে পারে। এখন কোন ডাটাবেজের সাথে আমরা কানেক্ট করব, ওই ডাটাবেজের নেমটাও আমাদেরকে বলে দিতে হবে। তো আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা ডাটাবেজে একটা কানেকশন তৈরি করব। এটার জন্য সিনট্যাক্স হচ্ছে নিউ লিখে পিডিও। এখানে যেটা হচ্ছে যে পিএইচপি যে পিডিও ডাটা অবজেক্ট আছে, এটা হচ্ছে কোথায় থাকে
+160, ঠিক আছে। ওকে, এখানে যেটা ফার্স্টে আমাদের করতে হবে, পিডিওর একটা হচ্ছে যে অবজেক্ট তৈরি করে ডাটাবেজের সাথে কানেকশনটা তৈরি করে নিতে হবে। তো এইখানে পিডিও অবজেক্টটা তৈরি করার সময় এই পিডিওটা হচ্ছে কিন্তু মাইএসকিউএলে পিএইচপির একটা ক্লাসের মতো। পিএইচপি তার ইন্টারনালি পিডিও একটা হচ্ছে যে ক্লাস বা বলতে পারেন লাইব্রেরি আমাদেরকে তৈরি করে দিছে। ওই পিডিওর একটা অবজেক্ট তৈরি করে আমরা হচ্ছে যে আমাদের সব কাজগুলো করব। আর প্রথমেই একটা অবজেক্ট বা কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে, এই ভ্যারিয়েবলটা নিলাম। এই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমরা আমাদের কানেকশনটা হচ্ছে রাখবো। আর নিউ কিওয়ার্ড দিয়ে হচ্ছে পিএইচপিতে আপনার যে কোনো একটা অবজেক্ট তৈরি করে। আমরা যখন হচ্ছে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ক্লাসগুলো করব, ওইটাতে হচ্ছে থিওরিটিক্যালি আরও হচ্ছে ডিটেলস তখন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তারপর পিডিও আমাদের ক্লাসের নামটা, তারপর এখানে হচ্ছে পিডিওর এটা যদি রান করি আমাদের একটা এরর দিবে। এরর কেন দিচ্ছে এটাকে দেখে তারপর ডিসক্রাইব করতেছি। হ্যাঁ, পিডিওকে একটা ক্লাসই বলতে পারেন, যেটা হচ্ছে যে বিল্ট ইন হচ্ছে যে আপনার পিএইচপি আমাদেরকে দিয়ে দিচ্ছে ওই পিডিও নিয়ে কাজ করার জন্য। ক্লাস বলতে কি, এটা যখন স্ট্রাকচারালি লেখা হচ্ছে ওই লেখাটাকে বা ওই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি একটা ক্লাস। বাট পিডিও নর্মালি আমাদের কাছে হচ্ছে একটা এক্সটেনশন বা লাইব্রেরির মতো, যেটা আমাদেরকে হচ্ছে যে বিভিন্ন ডাটাবেজের সাথে বিভিন্ন যে অপারেশনগুলো করতে হয় ওগুলো করার সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে আর কি। তো এইখানে হচ্ছে পিডিওর যখন আমরা অবজেক্টটা তৈরি করতেছি, এইখানে হচ্ছে আমরা কোনো করি নাই, কোনো হচ্ছে যে প্যারামিটার পাস করি নাই। তো এইখানে দেখেন একটা এরর দিচ্ছে যে আনকট টাইপ এরর, পিডিও কনস্ট্রাক্ট এক্সপেক্টস অ্যাট লিস্ট 1 প্যারামিটার 0 গিভেন। মানে হচ্ছে পিডিওর এই অবজেক্ট তৈরি করার জন্য সে মিনিমাম একটা প্যারামিটার এক্সপেক্ট করে, কিন্তু আমরা কোনো হচ্ছে প্যারামিটার পাস করিনি। তো এখানে হচ্ছে ফার্স্ট যে প্যারামিটারে সে হচ্ছে এক্সপেক্ট করে সেটা হচ্ছে ডিএসএন, এটা ম্যান্ডেটরি। ডিএসএন এর হচ্ছে ফুল মিনিং বলা চলে আপনার হচ্ছে ডাটা সোর্স নেম। ডাটা সোর্স নেমটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারে আপনাকে বলে দিতে হয় আপনি যে এই পিডিওটার অবজেক্ট এখন তৈরি করতেছেন এটা কোন ডাটাবেস ড্রাইভার ইউজ করবে। এখন পিডিও দিয়ে তো একাধিক হচ্ছে ডাটাবেস ড্রাইভার ইউজ করা যায়, মাইএসকিউএল আছে, এমএস এসকিউএল আছে, পোস্টগ্রেসকিউএল আছে। তো এটা যদি আমরা হচ্ছে যে ওদের ডকুমেন্টেশন দেখি, এক এক ড্রাইভারের সাথে কানেক্ট করার জন্য এক এক ধরনের ডাটা সোর্স নেম হচ্ছে আপনার ইউজ করা হয়। তো ওইটার এক্সাম্পল হচ্ছে আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, এই যে এখানে যেমন মাইএসকিউএলের সাথে কানেক্ট করার জন্য একটা এক্সাম্পল দিয়ে দিছে। এই যে ফার্স্ট প্যারামিটার এটা একটা স্ট্রিং হয়, ওই স্ট্রিংয়ের মধ্যে আপনার কোন ডাটাবেস ড্রাইভার বা ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাচ্ছেন ওইটা বলে দেওয়া লাগে। এটা হচ্ছে আপনার ওই ডাটাবেসের উপর নির্ভর করে এই স্ট্রিংটা হচ্ছে ডিফারেন্ট হয়। হ্যাঁ, এখানে মাইএসকিউএলের এক্সাম্পল দেওয়া আছে, তারপরে এই যে পোস্টগ্রেসকিউএলের এক্সাম্পল দেওয়া আছে। আমরা যেহেতু মাইএসকিউএল ইউজ করবো, আমরা হচ্ছে যে মাইএসকিউএল দেখি যেই কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার মাইএসকিউএলের ফার্স্টেই হচ্ছে যেটা স্ট্রিংটা যে শুরু করবেন, স্ট্রিংয়ের ফার্স্টে আপনার কোন ডাটাবেসের ড্রাইভার ইউজ করতে চাচ্ছেন সেটার নাম লেখা লাগে। এক্ষেত্রে এখানে যেমন আমরা এই যে মাইএসকিউএল ইউজ করতেছি, এই কারণে এখানে মাইএসকিউএল লিখতে হয়েছে। যদি অন্য কোনো ডাটাবেস ইউজ করতে চাইতাম, যদি পোস্টগ্রেসকিউএল হইতো তাহলে লিখতে হইতো পিজিএসকিউএল, যদি এসকিউএলআইট ইউজ করতাম তখন লিখতে হইতো এসকিউএলআইট। তো মাইএসকিউএল কোলন লিখে এখন মাইএসকিউএলের কী কী ক্রেডেনশিয়ালস থাকে, এক, এটা কোন সার্ভারে বা কোন আইপিতে বা কোন হোস্টে রান করতেছে, সেকেন্ড হচ্ছে আপনার কোন ডাটাবেসের সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, আর বাকি যে দুইটা হচ্ছে যে প্যারামিটার আছে এই দুইটা প্যারামিটারে আপনার হচ্ছে এই যে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করতে যাচ্ছি এটার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ডটা দরকার সেটা হচ্ছে আপনার পাস করা লাগে। তো আমরা যদি আমাদের কোডটা লিখি, যেমন এখানে এই শুধু একটা প্যারামিটার হচ্ছে যে আপনার ম্যান্ডেটরি করছে, এই কারণে অনেক ডাটাবেস আছে যেগুলোতে কানেক্ট হওয়ার জন্য আপনার হচ্ছে যে ইউজার নেম বা পাসওয়ার্ড লাগে না। হ্যাঁ বলেন। ডাটা সোর্স নেম বলতেছি এখানে আমরা। তিনটা জিনিস না তো একটা,
ফার্স্ট যেটা এটাকে হচ্ছে যে সে এক্সপেক্ট করে হচ্ছে ডাটাবেস সোর্স নেম, ডাটাবেস কোন ডাটাবেসটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটার উপর। এখানে মেইনলি আপনার বলে দেওয়া লাগে যে ডাটাবেসের উপর নির্ভর করে আর কি ফার্স্ট কোন ডাটাবেসটা ইউজ করতে যাচ্ছেন। ডিএসএনটা ডাটা সোর্স নেম এই জিনিসটা কি মানে ডিএসএনটা লেখা লাগবে না, এটাই লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে না শুধু ডিএসএন লিখলে হবে না, এখানে যেহেতু আমি ভ্যারিয়েবল লিখছি এই ভ্যারিয়েবলের মধ্যে এখন আমাকে ওই স্ট্রিংটা ডিফাইন করে দিতে হবে। ওটা জাস্ট ফার্স্টে সে প্যারামিটার হিসেবে কি এক্সপেক্ট করে ওইটা হচ্ছে যে আপনাকে জানাই দিলাম আর কি। এখন আমরা এখানে স্ট্রিংটা তৈরি করব। আমি চাইলে এখানে ভ্যারিয়েবলটা না লিখেও এখানেও ডিরেক্ট হচ্ছে স্ট্রিংটা লিখে দিতে পারি, সরাসরিও দেওয়া যাবে। এখানে আমি হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে সে অ্যাকচুয়ালি হচ্ছে যে কোন প্যারামিটারে কি এক্সপেক্ট করে আর কি। ফার্স্ট প্যারামিটারে সে ডাটা সোর্স নেম এক্সপেক্ট করে। এখানে হচ্ছে মাইস্কেলের সাথে কানেক্ট করার জন্য আমাদের তাহলে লিখতে হচ্ছে মাইস্কেল, তারপর হচ্ছে আমাদের হোস্টটা বলে দিতে হবে। হোস্ট হচ্ছে যে আমাদের যেহেতু যেই পিসিতে হচ্ছে যে আমাদের লোকাল হোস্ট মেনলি কখন হয়, যখন হচ্ছে যে আপনার পিএইচপি যেই সার্ভার ইনস্টল করা আছে মাইস্কেলে যদি সেই সার্ভার ইনস্টল করা থাকে দুইটাই কি তখন একই সার্ভারে আছে, তো তখন আইপি অ্যাড্রেস বা এক্সাক্ট সার্ভারের লোকেশন বলে দেওয়া লাগে না, দুইটাই যেহেতু একই জায়গায় আছে লোকাল হোস্ট বললেই হয়ে যায়। বাট যদি আপনার এমন হয় যে পিএইচপি হচ্ছে একটা সার্ভারে ইনস্টল করা, তারপর মাইস্কেল সার্ভার হচ্ছে আরেকটাতে ইনস্টল করা, তাইলে তখন আবার আপনার কানেক্ট করার জন্য লোকাল হোস্ট লিখলে ইরর দেখাবে। আরেকটা বলতে হচ্ছে যে যেমন আমি আমার স্ক্রিপ্ট আছে যে পিএসসি যে আমি কোডগুলো লিখতেছি কোডগুলো আমার এখানে আছে, বাট এই নেটওয়ার্কের মধ্যে এই যেমন একটা পিসি ধরেন আরেকটা পিসি আছে, আমার সার্ভারটা মাইস্কেল যেটা মাইস্কেল আমি ইনস্টল করলাম আরেকটা পিসিতে, তো তখন দুইটার কী হচ্ছে এটার আইপি আলাদা ওইটার আইপি আলাদা। আমার এই পিসিতে যখন আমি হচ্ছে আমার পিএসসি স্ক্রিপ্ট রান করতেছি সে এই পিসির জন্য মাইস্কেল হচ্ছে লোকাল হোস্ট না, কারণ তখন ভ্যারি করতেছে প্রত্যেকটা পিসির জন্যই ডিফল্ট লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস কী হচ্ছে 127.0.0.1, বাট যখন হচ্ছে আপনি মাইস্কেলটা ওই সার্ভারে হচ্ছে তখন ওই সার্ভারের 127.0 মানে আইপিটা আর এটার 127.ip তো দুইটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, এই কারণে তখন হচ্ছে আপনার লোকাল হোস্টের জায়গায় এক্সাক্ট আইপি অ্যাড্রেসটা বসাইতে হবে। হ্যাঁ, নর্মালি হচ্ছে যে হয়তো দেখা যাবে 90% ক্ষেত্রেই হচ্ছে আপনার এটা সেম থাকবে আর কি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন শুরু করি শেয়ার্ড হোস্টিং ইউজ করি। শেয়ার্ড হোস্টিংয়ে হয় কি এক জায়গাতেই আপনার পিএইচপি মাইস্কেল হচ্ছে যে সেট আপ করা থাকে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যা হবে না আর কি, লোকাল হোস্টেই কাজ হয়ে যাবে। আবার অনেক হচ্ছে সার্ভিস প্রোভাইডার আছে বা হোস্টিং প্রোভাইডার আছে যারা আবার করে কি পারফরমেন্সের জন্য মাইস্কেলের জন্য আলাদা সার্ভার রাখে, এই পিএইচপি বা ওয়েবের জন্য আলাদা সার্ভার রাখে। হ্যাঁ, গোড্যাডির মনে হয় আলাদা, তখন ওরা আবার আপনাকে হচ্ছে যে ওই ডোমেন নেমটা বা ডিএনএসটা ওই যেই মাইস্কেল যেই সার্ভারে আছে ওই সার্ভারের আইপি অ্যাড্রেসটা অথবা ওইটার হোস্ট কি ওই নেমটা আপনাকে হচ্ছে জানাই দিবে। ওইটা পারফরমেন্সের উপর আর কি। ধরেন ওইটার সুবিধা হয় কি আপনার যদি ডাটাবেজ হচ্ছে ডাটাবেজের জন্য শুধু একটা ছোট সার্ভার রেখে ওইটাতে রান করেন, ওই মাইস্কেল সার্ভারটা ওই সার্ভারের পুরো রিসোর্সটা ইউজ করতে পারতেছে, ওটা পারফরমেন্সের উপর নির্ভর করে আর কি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজ করবো যে তখন লোকাল হোস্টই এনাফ আর কি। আইপিটা কীভাবে জানবো? আচ্ছা, ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ইউজ করবেন, যেমন যদি ধরেন যে আপনার পিসি ধরেন যে ওই পিসিটা ফিজিক্যালি এই পিসিটা যেমন আমার কাছে অ্যাভেলেবল আছে, ওই যে পিসিতে মাইস্কেল ইনস্টল করবেন ওইটার আপনার কাছে অ্যাভেলেবল আছে, তো ওই পিসির আইপিটা তো আপনি হচ্ছে ওই যে কমান্ড লাইন থেকেই হচ্ছে জেনে নিতে পারবেন যে ওইটার আইপিটা কি, ওই আইপি বসাই দিলেই হবে। আবার যখন হচ্ছে যে আপনার রিমোটলি কোনো সার্ভারে কাজ করবেন ভিপিএস বা অন্য কোনো সার্ভারে, তখন ওই সার্ভারে কানেক্ট করার সময় তো আপনি আইপিটা পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে যে আপনার হোস্টটা বলা লাগে, তারপর আপনার বলা লাগে হচ্ছে ডিবি নেম দিয়ে হচ্ছে ডাটাবেজ নেমটা বলা লাগে, হ্যাঁ, যে কোন ডাটাবেজের সাথে আপনি কানেক্ট করতে যাচ্ছেন। তো আমরা এখনও মাইস্কেল তো ইনস্টল কমপ্লিট হয় নাই, আচ্ছা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে মাইস্কেলের রুট পাসওয়ার্ড আমাদেরকে
সেট করতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি RRF ইনস্টিটিউট, RRF INSTITUT, RRF ইনস্টিটিউট, এটা করে দিলাম। এখন আমাদের মাইস্কেলে কানেক্ট হওয়ার পর আর সেকেন্ড আর থার্ড প্যারামিটারে আমাদেরকে পাস করা লাগে হচ্ছে আমাদের মাইস্কেল সার্ভারের ইউজার নেম আর পাসওয়ার্ডটা। আমরা ইউজার নেম দেখলাম যে হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে যে আমরা সেট করছি RRF ইনস্টিটিউট। ওকে, সেট করে আপনার আপাতত। ওকে, এখন আমরা একটু কানেকশন চেক করে দেখি। এখানে কানেকশন সাকসেসফুল, কিছু জিনিসটা চেক করতেছে। যাক, আমরা এখন এই কোডটা একটু রান করে দেখি যে কী হয়। এই যে এখানে সে ইরর দিচ্ছে আমাকে যে আনকোড ভিডিও এক্সেপশন, অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার @ ইউজিং পাসওয়ার্ড নো। ওকে, আচ্ছা, এখানে সমস্যা যেটা হচ্ছে আমাদের ইউজার নেমটা পাস হয় নাই। এর কারণ হচ্ছে ওই যে আমরা তো হচ্ছে এখানে এই দুইটা ভ্যারিয়েবল ডিফাইন করলেও প্যারামিটার আকারে পাস করি নাই আর কি। এই কারণে সে এই যে ইরর দিচ্ছে যে সে প্যারামিটার হিসেবে আমরা কোনো কিছু পাস করি নাই, তো সে ইউজার নেমও পায় নাই, পাসওয়ার্ডও পায় নাই। তো ওই দুইটা ফাঁকা হিসেবে সে কানেক্ট করার চেষ্টা করতেছে, কিন্তু যেহেতু কোনো ইনফরমেশন ম্যাচ করে নাই, অ্যাক্সেস ডিনাইড আসতেছে মাইস্কেল সার্ভার থেকে। তো আমরা এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাস করি। পাসওয়ার্ড এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু দেখাচ্ছে না। আমরা এটাকে ভারডাম করে দেখি কিছু পাই কিনা। এখানে আমরা ডাটাবেস নেম ফাঁকা রাখছি, তো একটা ইরর দেওয়ার কথা। আচ্ছা, এটা পিডিওর একটা অবজেক্ট তৈরি হয়েছে, সে কিন্তু কোনো কিছু পাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা হচ্ছে যে এখনও ডাটাবেস তৈরি করি নাই, আর তাকে হচ্ছে যে ডাটাবেসটা জানাইও নাই। সে যে একটা ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতে পারবে সেটা করতে পারে না, বাট সে হচ্ছে আপনার মাইস্কেল সার্ভারের সাথে কানেকশনটা তৈরি করতে পারছে। আমরা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করি আর PHP নাম দিয়ে, আর মাইস্কেলে আমরা হচ্ছে কমান্ড লাইন দিয়ে মাইস্কেলে কানেক্ট করি। অথবা হচ্ছে যে মাইস্কেল ওয়ার্কবেঞ্চও হচ্ছে আপনার ইনস্টল হয়ে গেছে, তো যদি আমরা গ্রাফিক ইউজার ইন্টারফেস ইউজ করতে চাই তাহলে মাইস্কেল ওয়ার্কবেঞ্চটা ইউজ করতে পারি। আর কমান্ড লাইন থেকে নর্মালি আমরা যে মাইস্কেল -u, তারপর ইউজার নেমটা দেওয়া লাগে, তারপর পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, মাইস্কেল কমান্ড হচ্ছে সে ড্যাশে পায় নাই, এখানে পাইছে কিনা। এই যে মাইস্কেলের যে কমান্ড লাইন, আমরা হচ্ছে এটা খুলে নিতে পারি। আমাদের পাসওয়ার্ড হচ্ছে RRF INSTITUT। আমাদের মাইস্কেলের সাথে হচ্ছে কমান্ড লাইন দিয়ে মাইস্কেল সার্ভারের সাথে আমরা হচ্ছে কানেক্টেড হয়ে গেলাম। আপনারা যারা সুবিধা যদি মনে হয় যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে সুবিধা, তারা চাইলে হচ্ছে যে ওই মাইস্কেল ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারেন। আমরা কিছুক্ষণ পর হয়তো মাইস্কেল ওয়ার্কবেঞ্চ ইউজ করবো, কারণ কুইকলি হচ্ছে আপনার ওই ডাটাবেজের টেবিল তৈরি করার জন্য বা হচ্ছে আপনার কলামগুলো তৈরি করার জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেশি সুবিধা হবে আর কি। তো প্রথমে আমরা যেটা করি, একটা ডাটাবেস তৈরি করে নেই।
create database RRS PHP আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। ও ডিরেক্টরি, এটার জন্য অ্যাকচুয়ালি কোনো ডিরেক্টরি দরকার নেই। আপনি যে কোনো কমান্ড লাইনে, এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ডিরেক্টরিতে ডাটাবেসটা তৈরি হচ্ছে, একটা মাইএসকিউএল সার্ভারে তৈরি হচ্ছে। তো আপনি মাইএসকিউএলের কমান্ড লাইনটা যখন ওপেন করতেছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, মাইএসকিউএল সার্ভারের সাথে এই কমান্ড লাইনটা কানেক্ট হয়ে যাচ্ছে। তারপর আপনি যখন এখানে কুইরি দিচ্ছে, কোনো একটা কুইরি লিখতেছেন, সেটা যে এক্সিকিউট হচ্ছে মাইএসকিউএল সার্ভারে, আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা মাইএসকিউএল সার্ভারে যে কাজ করতেছে। আমরা এখানে বললাম যে একটা ডাটাবেস তৈরি করতে, তো আমাদের মাইএসকিউএল সার্ভারে এই কমান্ডটার কারণে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। পিসিটাই সার্ভার, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আছে। এটা হচ্ছে আপনার মাইএসকিউএলটা যেখানে ইনস্টল হয়েছে, যেমন সি ড্রাইভে ইনস্টল হয়েছে, তো মাইএসকিউএল হ্যাঁ এদিকে হচ্ছে যে কোথাও হয়তো আছে আর কি। এখানে তো এই ফাইলগুলো অ্যাকচুয়ালি ডাটাগুলো কোথায় সেভ হয়েছে শিওর জানি না। এটা মাইএসকিউএল হচ্ছে যে তার মতো করে তো তার স্ট্রাকচার আছে নিজস্ব, যে কোথায় সে রাখে, তো ওইভাবে হচ্ছে সে রেখে দিছে। হ্যাঁ ও হ্যাঁ, পিসি মাইডবিনও তো একটা সফটওয়্যারের মতোই। আমরা যখন হচ্ছে যে ওই যে ব্রাউজার দিয়ে ভিজিট করি, ওইটা জাস্ট হচ্ছে একটা লিঙ্কের মতো। ওই লিঙ্কে ভিজিট করলে সে হচ্ছে পিএসি মাইডবিন যেখানে হচ্ছে ইনস্টল করা আছে ওই জায়গাটায় চলে যায়। এখানে হচ্ছে কোনো কিছু থ্রো করতেছে না, তবে আমরা একটু ভুল ইনফরমেশন দিয়ে দেখি। পাসওয়ার্ড ভুল দিলাম, হ্যাঁ এই যে তখন সে হচ্ছে যে আপনার এই যে ইরর থ্রো করতেছে, কিন্তু এখানে কিন্তু দেখেন সে ফাটাল ইরর থ্রো করতেছে। তার মানে হচ্ছে যে একটা এই যে এক্সেপশন থ্রো করতেছে, এবং এটা যদি আমরা হ্যান্ডেল না করি, ইরর হ্যান্ডেল না করি, এই স্ক্রিপ্টের এক্সিকিউশন কিন্তু এখানে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে আর সে কন্টিনিউ করতেছে না। মাইএসকিউএলে যেটা হচ্ছে আপনার সমস্যা ছিল যে এরকম ইরর হ্যান্ডেল করার মতো কোনো সুযোগ ছিল না। ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি মাইএসকিউএলের কোড এক্সাম্পল দেখেন, তাহলে দেখবেন যে ওইখানে ইররগুলো হ্যান্ডেল করা হয়েছে এইভাবে যে মাইএসকিউএলের কুইরিটা রান করছে অর ডাই দিয়ে, তারপর মাইএসকিউএল ইরর, এইভাবে ডাই দিয়ে হচ্ছে যে আপনার ইররটা হ্যান্ডেল করতো আর কি। আর পিডিওতে আমরা হচ্ছে এখানে 3টা প্যারামিটার পাস করছি, তো এখানে 4th আরেকটা প্যারামিটার পাস করা যায়, যেখানে হচ্ছে আমরা যে পিডিও কানেকশনটা তৈরি করতেছি ওইটার কিছু হচ্ছে এক্সট্রা অপশন হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারি। এর মধ্যে একটা হচ্ছে আপনার আমরা যে ইরর হ্যান্ডেল করব, ইররটা কিভাবে হ্যান্ডেল করতে চাই। তো পিডিওতে 3ভাবে হচ্ছে যে আপনার ইরর হ্যান্ডেল করা যায়। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার একটা হচ্ছে সাইলেন্ট, সেটা হচ্ছে মাইএসকিউএলের মতো, সে কোনো ইরর দিবে না, তার মতো করে হচ্ছে সে থাকবে। আর সেকেন্ড যেটা হচ্ছে আপনার নর্মাল হচ্ছে সে যেভাবে ওই যে ওয়ার্নিং থ্রো করে ওয়ার্নিং দিবে। আর থার্ড হচ্ছে সে এক্সেপশন থ্রো করবে। তো এক্সেপশন থ্রো করলে সুবিধা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা হচ্ছে এক্সেপশনটা হ্যান্ডেল করলে সুবিধা হয় কি, ইউজার ফ্রেন্ডলিভাবে হচ্ছে যে হয়তো যেই কাজটা আমাদের করা দরকার সেটা করতে পারি। ওয়ার্নিং দিলে কি হয়, ওয়ার্নিংটা দেখাই দিচ্ছে, আমরা নিজেরা ওইটার উপর কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছি না। সাইলেন্ট থাকলে হচ্ছে সে সাইলেন্ট মোডে থাকবে, কোনো ইররই দেখাবে না। আর এক্সেপশনের সুবিধা হচ্ছে আমরা নিজেরা ওইটা হ্যান্ডেল করে আমাদের যেটা করা দরকার, হয়তো ইউজারকে যদি কোনো মেসেজ দেখানো দরকার হয় মেসেজ দেখাইতে পারি, অথবা আমাদের যেটা করা দরকার সেটা করতে পারি। তো ডিফল্টভাবে হচ্ছে সেট করা থাকে হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে আপনার ওই এক্সেপশনটাই হচ্ছে সেট করা থাকে। ডিফল্টভাবে হচ্ছে আপনার এক্সেপশন শো করে। এই যে এখানে যখন একটা ইরর হইলো সে কিন্তু এই যে একটা এক্সেপশন শো করছে। আর আরও কিছু হচ্ছে যে আপনার 4th প্যারামিটারে হচ্ছে অপশনাল, পিডিও না হইলে আপনার নর্মালি হচ্ছে যে ওয়ার্নিং দিত তখন একটা, যদি পিডিও ইউজ, হ্যাঁ আচ্ছা, তখনও সে ওয়ার্নিং দিত যে পাসওয়ার্ড ভুল। এই সেম ওয়ার্নিংটাই সে দিত। দাঁড়ান আপনাকে দেখাই, ধরেন আমরা হচ্ছে নর্মাল
পিডিওর এক্সেপশনে আমরা হচ্ছে যে একটু চেঞ্জ করে দেখি exception type PDF কনস্ট্রাক্টে গেলাম এখানে এই যে পিডিওর হচ্ছে একটা অবজেক্ট তৈরি করার জন্য এই যে ফার্স্ট প্যারামিটার হিসেবে স্ট্রিং ডিএসএন একটা ডাটা সোর্স নেম দেওয়া লাগে এটা নিয়ে আমরা তো আলোচনা করছি তারপর পরবর্তীতে ইউজার নেম পাসওয়ার্ড এই যে ফোর্থ যে অপশন আছে অপশনস এখানে এখন কি কি অপশন হচ্ছে যে আপনার আমরা পাস করতে পারি দেখি এখানে বলা আছে কিনা আচ্ছা এখানে বলা নাই তবে এই যে সেট অ্যাট্রিবিউট এখানে যে দেখে নিতে পারি বিটেকের এই কি কি অপশন আমরা হচ্ছে যে ফোর্থ প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি একটা হচ্ছে আপনার এই যে অ্যাট্রিবিউট কেস এটা হচ্ছে যে ওই কলাম নেমগুলা আপনার হচ্ছে কেস সেন্সিটিভ হবে কি হবে না লোয়ার হবে না ক্যাপার হবে এগুলো চাইলে আপনি বলে দিতে পারেন আর ওই আমরা যে ইরর রিপোর্টিং নিয়ে কথা বলতেছিলাম ইরর রিপোর্টিংয়ের এই যে মোড হচ্ছে তিনটা আমরা তিনটার যে কোনো একটা সেট করে দিতে পারি ডিফল্টভাবে হচ্ছে আপনার এই যে এর মোড এক্সেপশন এটা থাকে যে কারণে হচ্ছে এক্সেপশন শো করতেছে আর বাকি দুইটা হচ্ছে সাইলেন্ট জাস্ট সেট ইরর কোড তখন সে শুধু একটা ইরর কোড দেয় আর ডিসক্রাইব করে কোনো মেসেজ টেসেজ দেয় না আর সেকেন্ড যেটা এটা হচ্ছে এর মোড ওয়ার্নিং যেটা হচ্ছে মাইস্কুয়েল নর্মালি ডিফল্টভাবে সে ওয়ার্নিং দেয় ওয়ার্নিংয়ের সুবিধা অসুবিধা হচ্ছে সে শুধু ওয়ার্নিংই দিবে আমরা ওইটাকে আর ক্যাচ করে ইউজার ফ্রেন্ডলি কোনো ওয়ে দেখাইতে পারবো না যেমন আমি যদি এখন আমাদের যে কানেকশনটা তৈরি করছি এটারই হচ্ছে যে ফোর্থ প্যারামিটার হিসেবে আমরা একটা অ্যারে পাস করি আর এই অ্যারেতে হচ্ছে আমি নোটটা পাস করি তাহলে এখানে এই যে আমি বলে দিলাম যে ইরর মোডটা হবে ইরর মোড ওয়ার্নিং এখন যদি আমরা রান করি আচ্ছা আমাদের ইনফরমেশন ঠিক আছে তো এটা একটু আমরা ভুল দেই আচ্ছা এখনও ডাটাবেস জিনিসে এখনও হচ্ছে পিডিও এক্সেপশনে দিচ্ছে তাহলে আমাদের কোনো কারণে এখানে কনফিগারেশনটা মেবি ঠিক হয় নাই সেট অ্যাট্রিবিউট দিয়ে আছে ওইটা দিয়ে করি আমরা দুইভাবে হচ্ছে যে এই অপশনগুলো পাস করা যায় এক হচ্ছে এই ফোর্থ প্যারামিটার হিসেবে আমরা একটা অ্যারের মধ্যে ভ্যালুগুলো পাস করে দিতে পারি আর সেকেন্ড হচ্ছে আমরা কানেকশনটা তৈরি করার পর সেট অ্যাট্রিবিউট নামে একটা ফাংশন আছে এটার মধ্যে হচ্ছে পাস করে দিতে পারি যেমন এখানে এই যে সেট অ্যাট্রিবিউট দিয়ে এখানে হচ্ছে এই যে আপনার অপশন পাস করে দিচ্ছে তো কী কী হচ্ছে জিনিস পাস করা পসিবল ওগুলোর আবার এখানে যে ডিসক্রিপশন দেওয়া আছে আমরা আপাতত কোনটা এখানে এটা আচ্ছা এটাকে বলে হচ্ছে আপনার অবজেক্ট অপারেটর এটা হচ্ছে যে আমরা ডিটেলস আরও জানবো হচ্ছে যখন ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে ক্লাস করবো এটাই তবে এখন এতটুকু জেনে রাখেন এটাকে অবজেক্ট অপারেটর বলে এটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের মেথডকে আপনি কল করার জন্য বা প্রপার্টিজ একটা অবজেক্টের ভিতরের কোনো কিছু অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে যে এই অবজেক্ট অপারেটরটা ইউজ করি হ্যাঁ পয়েন্টারের মতো কিছুটা যে একটা অবজেক্টের মধ্যে কোনো কিছু আমরা অ্যাক্সেস করার জন্য এই অবজেক্ট অপারেটরটা ইউজ করি মানে এটা ইউজ করা হচ্ছে এই কারণে যে আপনি একটা অবজেক্ট তৈরি করলেন এখন ওই অবজেক্টের মধ্যে একটা জিনিস আপনি হচ্ছে যে ব্যবহার করতে চান প্রপার্টিজ বা হচ্ছে যে আপনার মেথড ইউজ করতে চান
তো ওইটার জন্য আপনার তো ফার্স্টে কি কোন অবজেক্টের কোন মেথডটা ইউজ করতে চান বা কোন প্রপার্টিসটা ইউজ করতে চান এটা বলা লাগবে। তো এটা ওই কাজটাই করে। ফার্স্টে সে হচ্ছে যে আপনার এই অবজেক্টটা নিচ্ছে, তারপর আপনি অবজেক্ট অপারেটর দিয়ে পয়েন্ট করে দিতে পারতেছেন বা বলতে পারতেছেন যে আমার এখন ওই মেথডটা বা ওই প্রপার্টিসটা দরকার। তো আমরা তাহলে ইরর মোডটা হচ্ছে আবার একটু সেট করে দেখি। সে হচ্ছে এক্সেপশনে দিচ্ছে। কাজ করতেছে না কেন? যাই হোক সামহাও হচ্ছে সে শুধু হচ্ছে এক্সেপশনই থ্রো করতেছে, অন্যভাবে বিরোধ দেখানো যাচ্ছে না আর কি। যাই হোক আমরা হচ্ছে পিএইচপিতে এক্সেপশন হচ্ছে ধরতে পারি হচ্ছে ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে। ট্রাই ক্যাচটা কীভাবে কাজ করে যে এখন হচ্ছে আপনার এরর হইলে এখানে এটা দেখাচ্ছে এই কারণে যে সেটা একটা এক্সেপশন থ্রো করতেছে। আনকট মানে হচ্ছে আমরা এটা ধরি নাই, হ্যাঁ সে একটা এক্সেপশন থ্রো করতেছে কিন্তু ওইটা আমরা হ্যান্ডেল করতেছি না। আনকট এক্সেপশন মানে হচ্ছে এটাতে সে একটা এরর আমাকে থ্রো করতেছে, বাট আমি যে আমার কোডটুকু লিখছি বা আমি যে ইউজার আমি হচ্ছে এই এক্সেপশনটাকে এখনও হ্যান্ডেল করতেছি না। তো এটা হ্যান্ডেল করতে হয় হচ্ছে এইভাবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আনকট পিডিও এক্সেপশন, সে কী এক্সেপশন দিচ্ছে এক্সেপশনের নামটা বলে দিচ্ছে এখানে, এই নামটা ধরে আমাদেরকে হচ্ছে এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে। আচ্ছা এখানে মেইনলি যেটা হচ্ছে যে আপনি একটা কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ পিএইচপি ইন্টারপ্রেটারকে একটা কাজ করতে বললেন, সে কাজটা করতে গেল, সে সামহাও কাজটা করতে যে হচ্ছে কোনো কারণে একটা ইরর ঘটলো, সে তখন করতেছে কি ইররটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন আপনার কাছে পাঠিয়ে দেওয়ার পর এখন আপনি ওইটাকে ধরবেন বা ধরে কি করবেন সেটা আপনার উপর। থ্রো করতেছে, থ্রো করে দিচ্ছে এবং থ্রো করার কারণে যেহেতু আমরা ধরি নাই এই কারণে সে হচ্ছে এটা ফ্যাটাল ইরর দিয়ে দিচ্ছে যে আমরা একটা এক্সেপশন আপনাকে থ্রো করছি কিন্তু এটা আপনি হ্যাঁ ক্যাচের ব্লকের মধ্যে। তো ওইটার সিনটেক্সটা হচ্ছে এইরকম যে যে কোনো এক্সেপশন আপনার হচ্ছে হ্যান্ডেল করার জন্য যেটা করতে হবে, যেই কাজটা আপনি করতে যাচ্ছেন সেই কোডটুকু লিখবেন এই ট্রাই ব্লকের মধ্যে। হ্যাঁ ট্রাই ব্লকের মধ্যে এটা লিখলে এখন হবে কি পিএইচপি ইন্টারপ্রেটার এইটা রান করার চেষ্টা করবে এবং এটা এক্সিকিউট করতে যে সে যদি কোনো ইরর পায় তখন সে ওইটা থ্রো করবে আর ওইটা আপনি তখন ধরতে পারবেন হচ্ছে ক্যাচ ব্লকের মধ্যে। তাহলে এখানে ঘটনাটা কিছুটা এরকম ঘটতেছে যে কিছুটা ইফিলসের মতো যে ইফ যদি সে হচ্ছে যে এটা করতে পারে তাহলে সে এটা করে কন্টিনিউ করবে, আর সে যদি এটা না করতে পারে তাহলে সে এই অংশটুকু রান করবে। আর ক্যাচের মধ্যে আপনাকে এখন যেটা করতে হবে যে এখানে প্যারামিটার হিসেবে কোন এক্সেপশনটা আপনি হ্যান্ডেল করতে যাচ্ছেন সেটা আপনার এখানে বলে দিতে হবে। তো এইখানে হচ্ছে আমরা জানতে পারতেছি যে সে পিডিও এক্সেপশন থ্রো করতেছে। তো এটাই আপনাকে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ক্যাচের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল পাস করি,
এই ভ্যারিয়েবলের মধ্যে যেটা হয় এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবলের নাম, এটা আপনি যা খুশি তাই দিতে পারেন। আর এখানে আমরা বলে দিচ্ছি এই যে সে এক্সেপশনটা হ্যান্ডেল করতেছে এই ডলারি ভ্যারিয়েবলের মধ্যে এটার টাইপটা কি। এটা হচ্ছে পিডিও এক্সেপশন টাইপের একটা হচ্ছে ভ্যারিয়েবল বা অবজেক্ট। এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। এই যে প্রত্যেকটা এক্সেপশন যখন হচ্ছে আপনাকে সে থ্রো করবে সে অ্যাকচুয়ালি আপনাকে একটা অবজেক্ট থ্রো করতেছে। আর অবজেক্ট কি বিভিন্ন টাইপের হতে পারে। যখন আমরা ডাটাবেজের কানেকশন এই যে পিডিওর সাথে কানেকশন তৈরি করতেছি, তারপর যখন আমরা একটা স্টেটমেন্ট লিখব ওইটা যেমন হচ্ছে একটা পিডিও স্টেটমেন্ট। তারপর যখন আমরা এর আগে দেখছি যে একটা ফাইল যখন আমরা একটা ওপেন করতেছি ওইটাও একটা অবজেক্ট রিটার্ন করতেছে, সেটা একটা কী টাইপের অবজেক্ট হচ্ছে, স্ট্রিম টাইপের অবজেক্ট হচ্ছে। তো ওই রকমভাবে সে কোনো কিছু যখন আমাকে এক্সেপশন থ্রো করবে প্রত্যেকটা এক্সেপশনই আপনার একটা অবজেক্ট হবে এবং ওই এক্সেপশনের একটা নাম থাকবে। এখানে আমাদেরটা হচ্ছে পিডিও এক্সেপশন। হ্যাঁ, এই ভ্যারিয়েবলের নামটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন। বাট না, ভ্যারিয়েবলটা তো আপনি যে যখন এইখানে পাস করতেছেন তখনই ডিফাইন হয়ে যাচ্ছে। আর পিএইচপিতে তো আপনার আগে থেকে ভ্যারিয়েবল ইউজ না করে ডিফাইন করাও লাগে না, মোস্টলি ইউজ করে এতটুকুতেই আপনার ইরর বোঝা যাচ্ছে আর কি। আপনি চাইলে পুরোপুরি হচ্ছে যে ইরর এইভাবেও করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। বাট ম্যাক্সিমাম এক্সাম্পলে বা সবাই হচ্ছে এই ডলার এইভাবে ইউজ করে। আর এইখানে আপনার ম্যাচ করা লাগবে যে কোন টাইপের বা কী এক্সেপশন আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারছেন। তো যখন আমরা এটা এই যে ক্যাচ ব্লকের মধ্যে দিয়ে দিলাম, তো এখন যে আমাদের ইরর সেটা দেখবেন যে ইররটা কিছু হচ্ছে না। এর কারণ হচ্ছে কি এক্সেপশনটা হ্যান্ডেল করে ফেলছে এই কারণে। আর এখন যদি আমরা শো করতে চাই এই আমার ক্যাচ ব্লকের মধ্যে তো ফাঁকা রাখছি, কোনো কিছু আমি এক্সিকিউট করি নাই, এই কারণে সে হচ্ছে যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যেমন আমি এটার মধ্যে যদি এখন ইকো দিয়ে লিখি কানেকশন এরর, এই যে সে হচ্ছে কানেকশন এরর দিচ্ছে। ওইটাই আসতেছি। এখানে আপনার লাভটা কি হচ্ছে সেটা আগে বলি। লাভ হচ্ছে কি আগে তো আপনার ফ্যাটাল ইরর দিচ্ছিল, আপনার স্ক্রিপ্ট এক্সিকিউশন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন তার রান করতেছে না, ইউজারও কিছু জানতেছে না। হ্যাঁ, সুবিধাটা হচ্ছে কি দেখা গেল যে আপনি হচ্ছে একটা ফাইল হচ্ছে রিড করতে চান, হ্যাঁ ফাইলটা রিড করতে গেলেন ফাইলটা খুঁজে পাওয়া গেল না, তো ওইটার কারণে আপনার স্ক্রিপ্ট ওই কারণে ওই জায়গায় এক্সিকিউশন হয়, আপনার পুরো অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে আছে। তো এটা একটা প্রবলেম না। তো এই যে ডাটাবেজের সাথে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, এখন ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করা ছাড়াও তো ওইটার কিছু অংশ থাকতে পারে যে অ্যাক্সেস করবে। এখন ওই ডাটাবেজটা তৈরি করা নাই বা ওই ইরোর কারণে যদি আপনার পুরো অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে থাকে বা ডাউন হয়ে থাকে সমস্যা, তো এই ইরোর এক্সেপশন দিয়ে আপনি হচ্ছে ধরেন ওই জিনিসটাই হ্যান্ডেল করতে পারতেছেন। আর আপনি যে বললেন যে আগে তো ইরোরটা পাইতেছিলাম এখন ইরোরটা কই গেল, তো এই যে অবজেক্টটা আছে এটা আগে আমরা এখন একটু ভারডাম করে দেখি। এর আগে যখন আমরা করছিলাম হ্যাঁ কিন্তু ডাটাবেজের ভিতরে যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ তাহলে কি আমাদের ওই ইরোরটা দেখাবে? হ্যাঁ যখন এখন আমরা শুধু ডাটাবেজের কানেকশন তৈরি করতেছি, তো কানেকশন রিলেটেড যে ইররগুলো আছে এখন আমরা পাচ্ছি। আবার আমরা যখন কুইরি করব, এখন কুইরি করতে গিয়ে আমাদের কুইরিতে যদি কোনো ভুল থাকে, আমাদের কুইরির সিনট্যাক্সে যদি কোনো ভুল থাকে, ওইটাও আমরা এরকম হচ্ছে এক্সেপশন দিয়ে তখন ক্যাচ করতে পারবো। তখন আবার ওই রিলেটেড যে ভুলটা আছে সে তখন আমাদেরকে দেখাই দিবে। আর কিভাবে হচ্ছে আমরা ইরোর মেসেজটা পাইতে পারি সেটা হচ্ছে এই ডলারি অবজেক্টের মধ্যে সে অ্যাকচুয়ালি আমাকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ইরোর মেসেজটা পাওয়া যায় হচ্ছে এইভাবে, যেই ভ্যারিয়েবলটা পাচ্ছেন ওইটার মধ্যে গেট মেসেজ, এই হচ্ছে মেথডটা রান করলে আপনার হচ্ছে যে এই এক্সেপশন যে ইরোরটা থ্রো করতেছে সেই মেসেজটা আপনাকে হচ্ছে জানাই দিবে। এই হ্যাঁ মেসেজটা হচ্ছে আপনাকে জানাই দিচ্ছে। আননোন ডাটাবেস আর কিছু এই ধরনের কোনো ডাটাবেস পাচ্ছে না। আবার এইটার সাথে আপনার হচ্ছে আরও কিছু ইনফরমেশন পাওয়া যায়। কী কী ইনফরমেশন অ্যাকচুয়ালি পাওয়া যায় এটা আবার আপনি হচ্ছে যে এক্সেপশনের যদি হচ্ছে দেখেন যে পিএইচপি এক্সেপশনের যে অবজেক্ট আছে সেটা অ্যাকচুয়ালি কী কী মেথড হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছে। এই যে কী কী ইনফরমেশন পাওয়া যায় সেটা হচ্ছে গেট মেসেজ দিয়ে আমরা মেসেজ পাচ্ছি।
তারপর গেট প্রিভিয়াস দিয়ে আগের মেসেজ পাওয়া যায়, গেট পোর্ট দিয়ে এটা কি ইরোর কোডটা হচ্ছে আপনাকে দিচ্ছে এটা পাওয়া যায়, গেট ফাইল, গেট লাইন, গেট পেজ, আরও অনেক কিছুই হচ্ছে আপনার পাওয়া যায়। বাট নর্মালি আমাদের জন্য গেট মেসেজ আর গেট কোড এই দুইটা জিনিসই আনাফ। গেট মেসেজে সে কি ইরোর মেসেজটা দিচ্ছে সেটা পেয়ে যাবেন, আর গেট কোডে হচ্ছে এই যে ইরোর মেসেজটা ঘটছে সেই কোডটা কি সেটা পেয়ে যাবেন। তো আমরা তখন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এভাবে হয়তো দেখাই দিতে পারি। আচ্ছা, এখন এটা হচ্ছে 1050, ওদের নিজস্ব ইরোরের একটা কোড সেট করা আছে, ওই কোড আর কি। ওকে, আমরা ডিফল্টভাবে হচ্ছে এটা গেট মেসেজই রাখলাম। ওকে, তো এখানে এই যে সুবিধাটা হচ্ছে এটাই আর কি, যে আপনার এরর হ্যান্ডেলিংটা করার কারণে আপনার হচ্ছে যে শুধুমাত্র কোনো একটা এররের কারণে আপনার পুরো এক্সিকিউশনটা বন্ধ হয়ে যাচ্ছে না। আপনাদেরকে তো শুরুর দিকে ক্লাসে বলছিলাম যে পিএইচপির হচ্ছে যে ওয়ার্নিং বা এররগুলো আছে এগুলো হচ্ছে পিএইচপি 7-এর আগে হচ্ছে আপনার ওই যে হ্যান্ডেল করা যেত না, ওয়ার্নিং দিত বা ফ্যাটাল ইরর দিত। পিএইচপি 7 থেকে আপনার ওই ইররগুলো, যেমন সিনট্যাক্স ইরর হলে এখন কি হয়, ওই এক্সিকিউশন বন্ধ হয়ে যে ইরর দিচ্ছে, লজিক্যাল যদি ভুল হয়, ফ্যাটাল ইরর হয়ে এক্সিকিউশন বন্ধ হয়ে যাচ্ছে, পিএইচপি 7-এ আপনার এই জিনিসগুলো হ্যান্ডেল করার অপশন ওরা দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা, ওই আপনার এরর মেসেজটা হচ্ছে আপনার এররের উপর নির্ভর করে অনেকটাই ডিসক্রাইব করা থাকে। হ্যাঁ, কুইরির ক্ষেত্রে যদি আপনার হচ্ছে দেখা গেল যে কলাম নেম ম্যাচ করে নাই, কোথাও সেমিকোলন বা হচ্ছে সিঙ্গেল কোটেশনে ভুল হয়েছে, পুরোটা সে আপনাকে বলে দিবে। এখানে তো জাস্ট একটা ডাটাবেজের এরর হয়েছে, যে আননোন ডাটাবেজ, অতটুকুই আমাদেরকে জানাই দিচ্ছে। তো যে যেমন এখন আমরা একটা কুইরি ধরেন রান করে তারপর দেখাচ্ছি, এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে যে কানেকশনটা। তারপর এই যে এখানে কানেকশনটা তৈরি হয়ে গেছে, তো এখানে আমরা হয়তো এখন একটা মেসেজও দেখা করে দিতে পারি যে কানেকশন এস্টাবলিশড। কানেকশন তৈরি হয়েছে। এখন আমাদের ডাটাবেজে কোনো হচ্ছে টেবিল নাই, এখন আমরা আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে কুইরিটা লিখি। তো সিম্পলি একটা কুইরি লেখার জন্য কী করা লাগবে, আমাদের এই $ডিবির মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, ডিবি, এটার মধ্যে এক কুইরি নামে মেথড আছে, এটা আমরা রান করতে পারি। এখন কুইরিতে ধরেন আমি জাস্ট এটা লিখলাম, এখন এটা আমি রান করি, কিছুই যাচ্ছে না। এটা এখন আমাকে এক্সিকিউট করা লাগবে। এটাকে আমরা ফার্স্ট একটু ভারডাম করে দেখি যে কিছু দেয় কিনা। নর্মালি এই যে এখানে যে আমি জাস্ট হাই লিখছি, এটা কিন্তু একটা ইনভ্যালিড কুইরি। এসকিউএল তো হচ্ছে এরকম হাই নামে কোনো হচ্ছে আপনার কুইরি নাই, সেই যে বুলিয়ান ফলস রিটার্ন করতেছে, কারণ হচ্ছে এরকম হাই নামে কোনো কুইরি নাই। আমরা ঠিক এইখানে যেভাবে হচ্ছে যে আপনার কানেকশানের ইরোরটা হ্যান্ডেল করতেছিলাম, ঠিক এইভাবে এখন এই কুইরি ইরোরটাও হ্যান্ডেল করতে পারি। এটাও আমরা এই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে নিয়ে দিই। কুইরিতে এররটা আমাদেরকে জানা নাই, সে জাস্ট ওই কুইরিটা রান করে বুলিয়ান ফলস পাচ্ছে, এতটুকু আমাদেরকে জানাইছে। এই যে আচ্ছা, এখানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে
ধরেন আমরা একটা কুইরি রান করলাম শো টেবলস। হ্যাঁ, এসকিউএল সিনট্যাক্স এই আর কি সিনট্যাক্স হচ্ছে বা স্টেটমেন্ট। শো টেবলসের কাজ হচ্ছে আপনার ডাটাবেজের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো সব হচ্ছে আপনাদেরকে শো করা যায়। তো এই কুইরিটা রান করে যদি আমরা রান করি, কানেকশন তৈরি হয়েছে, এগুলো সব ঠিক আছে। হুম, আচ্ছা হ্যাঁ, আমরা টেবিল ক্রিয়েট করি নাই, কিন্তু তাও আচ্ছা হ্যাঁ, তো টেবিল ক্রিয়েট করি তাহলে মাইস্কেল ওয়ার্কবেঞ্চ দিয়ে তৈরি করতে পারি, অথবা টেবিল সিলেক্ট করার চেষ্টা করব। সিলেক্ট করলে মানে ওই টেবিলটা সম্ভবত টেবিল নাই। সিলেক্ট নির্দিষ্ট টেবিল নাম দিয়ে দিতে হবে। বিরক্ত করতেছে না। অ্যাট্রিবিউট সেট করে দেখি তারপর করে কিনা। ডিফল্টভাবে হচ্ছে ওই শুধু কানেকশনের তারা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ডিফল্টভাবে কানেকশনের ক্ষেত্রে সে সবসময় হচ্ছে যে এক্সেপশন থ্রো করবে। হ্যাঁ, ডিফল্টভাবে কানেকশনের সময়, কানেকশনটা তৈরি করার সময় সে যদি কোনো এরর পায় সে এক্সেপশন থ্রো করবে। তারপর কানেকশনটা তৈরি করার পর আমরা যখন সেট অ্যাট্রিবিউট দিয়ে এক্সেপশন টাইপটা বলে দিচ্ছি, তারপর ওই কুইরিগুলো থেকে বা তারপর থেকে কানেকশনটা তৈরি করার পর থেকে ওই কানেকশনের জন্য সে অ্যাকচুয়ালি হচ্ছে এই ইরর মোডটা ফলো করবে। কারণ তিনটা হয়তো আমরা ধরেন যেখানে সাইলেন্ট ইউজ করি, যদি ইরর দিচ্ছে না, একেবারে সাইলেন্ট হয়ে যাচ্ছে। আর এটা যদি আমরা ওয়ার্নিং মোড দিই, তখন আবার এই যে পিএসপি সে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে কিন্তু দেখেন সে এক্স্যাক্টলি আপনার কুয়েরিতে যে ভুলটা আছে সেটা বলে দিচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে এটা এক্সেপশন মোডে চলে যাই। এখানে কি বলছে, সিনট্যাক্স এরর অর অ্যাক্সেস ভায়োলেশন, ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near table at line 1. আমাদের যে কুইরিটা লিখছি ওই কুইরি টেবিলের হচ্ছে যে জায়গায় সিনট্যাক্স এররটা আছে বলতেছে। এখানে যতটুকু মনে হয় যে টেবিল হচ্ছে MySQL-এর হচ্ছে আপনার রিজার্ভড একটা কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড, এই কারণে সে বলতেছে যে টেবিলের কাছে না। ইউজার্স যদি দেয় তাহলে হয়তো বলবে যে এই টেবিলটা নট ফাউন্ড। তখন এই যে এই ডাটাবেজে এই ইউজার টেবিলটা নট ফাউন্ড। এবার আমরা এখানে শুরুতে যে হাই লিখে ইনভ্যালিড একটা সিনট্যাক্স লিখে টেস্ট করতেছিলাম। এই যে সে অ্যাকচুয়ালি MySQL-এ করে কি, কত নম্বর আপনার যে কুইরিটা ওই কুইরির লাইনের ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইন 1-ই হবে, কারণ আমরা ম্যাক্সিমাম কুইরি এক লাইনেই লিখবো। তো কোন ওয়ার্ডের জায়গায় ইরোরটা সেটা বলে দিচ্ছে যে ইউজ নেয়ার হাই। MySQL-এর কুইরির হচ্ছে ইরোরগুলো একটু ডিবাগ করা টাফ আর কি, এক্স্যাক্টলি এখান থেকে বোঝা টাফ যে আপনার কোথায় ইরোরটা আছে, বাট তাও করা যাচ্ছে। তো আমরা এখন যেটা করি তাহলে একটা হচ্ছে আগে টেবিল তৈরি করি, তারপর টেবিল তৈরি করে ওই টেবিল থেকে কিভাবে হচ্ছে আমরা ডাটা নিয়ে আসতে পারি ওইটা দেখব। এমনিতে এতটুকু তো বোঝা গেছে যে এখানে হচ্ছে আমরা একটা কানেকশন তৈরি করলাম,
কোনটা? আচ্ছা হ্যাঁ, ওটা বলতেছি ডেটাবেস কানেকশন। এখানে আমরা যেটা করছি যে এরর মোড সেট করে দিছি, যাতে সে হচ্ছে কোনো এরর পাইলে আমাদেরকে একটা এক্সেপশন থ্রো করে। এই যে ডাবল কোলন, নর্মালি এই ডাবল কোলনকে বলে হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর বলে এটাকে। হ্যাঁ, স্কোপ রেজলিউশন অপারেটর বলে এটা। নর্মালি হচ্ছে আপনার কনস্ট্যান্টের পরে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা অবজেক্টকে স্ট্যাটিক হচ্ছে ডেটাকে অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। স্ট্যাটিক বলতে হচ্ছে যে নর্মালি কোনো একটা অবজেক্টের সাথে আমরা কানেক্ট করার জন্য বা অবজেক্টের ভিতর বা অবজেক্টের কোনো কিছু অ্যাক্সেস করার জন্য কি ওই ক্লাসের আমাদের একটা অবজেক্ট তৈরি করে নেওয়া লাগে। বাট এমন যদি হয় যে আপনার ওই ক্লাসের আপনি জিনিসগুলো অ্যাক্সেস করবেন ওই অবজেক্ট তৈরি করা ছাড়া, তখন আপনার হচ্ছে যে এই স্ট্যাটিক এই স্কোপ রেজলিউশন অপারেটর হচ্ছে ইউজ করা হয়। স্ট্যাটিক ক্লাস হইতে হবে তখন এটা। যেমন এখানে যদি আপনি হচ্ছে একটু খেয়াল করেন, এখানে আমরা এখানেই চিন্তা করেন, এই যে পিডিওটা লিখছি আমরা, এই পিডিও কি আমরা কোথাও তৈরি করছি? নর্মালি এই যে জিবি, এই জিবির আমরা হচ্ছে কুইরি মেথডটা অ্যাক্সেস করছি কীভাবে? পিডিওর একটা অবজেক্ট তৈরি করছি, ওই অবজেক্টের মধ্যে আমরা অবজেক্ট অপারেটর দিয়ে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারছি। এখন এই পিডিও ক্লাসের মধ্যে আপনার ATTR আন্ডারস্কোর এর মোড নামে, আবার পিডিও এর মোড আন্ডারস্কোর এক্সেপশন নামে হচ্ছে দুইটা অ্যাড প্রপার্টি আছে। কিন্তু এই দুইটা প্রপার্টি অ্যাক্সেস করতে কিন্তু দেখেন আমাদের কোনো অবজেক্ট তৈরি করা লাগে নাই, ডিরেক্ট ক্লাসের নামটা লেখা হয়েছে, স্কোপ রেজলিউশন অপারেটরটা হচ্ছে আপনার দেওয়া হয়েছে, তারপর প্রপার্টির নামটা দেওয়া হয়েছে। এই যে এখানে আপনার কোনো অবজেক্ট তৈরি না করে এই ক্লাসের মধ্যে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম, এটাই হচ্ছে আপনার এই স্ট্যাটিকভাবে করা হলো। আর এই স্ট্যাটিকভাবে হচ্ছে আপনার এই কল করার জন্য, কোনো কিছু কল করার জন্য আপনার এই ডাবল কোলন বা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর বলে এটা ইউজ করা হয়। লারাভেল যখন আমরা ইউজ করবো, লারাভেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সব কিছুই আপনি দেখবেন যে এরকমভাবে কাজ করে, যে লারাভেলের যে আপনার লাইব্রেরি বা ক্লাসগুলো অবজেক্টগুলো আমরা ইউজ করব, দেখবেন যে আপনার কোনোটারই আমার অবজেক্ট তৈরি করা লাগতেছে না। জাস্ট আমি হচ্ছে ক্লাসের নাম আর দুইটা হচ্ছে এরকম ডাবল কোলন দিয়ে মেথডের নাম বা প্রপার্টির নাম কল করেই করে ফেলতেছি। কারণ ওইটা হচ্ছে যে লারাভেলের ডিজাইন প্যাটার্ন বা পুরো যে আর্কিটেকচারটা এমনভাবে ডিজাইন করা যে সব আপনার স্ট্যাটিকভাবে অ্যাভেলেবল আর কি। এখানে সুবিধা হচ্ছে কি যে আপনার বারবার অবজেক্ট তৈরি করা লাগতেছে না। একটা অবজেক্ট যখন আপনি তৈরি করতেছেন ওই ক্লাসের সব কিছুর একটা কপি তৈরি হয়ে যাচ্ছে। যেই কয়বার আপনি অবজেক্ট তৈরি করবেন সেই কয়বার আপনার রিসোর্স খরচ হচ্ছে। আর স্ট্যাটিকভাবে করলে সব কিছু আপনার গ্লোবালি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। বারবার আপনাকে যখন আপনি কল করতেছেন তখনই শুধু এটা ইউজ হচ্ছে। আপনার শুধু ওইটার যে একটা কপি তৈরি করে অবজেক্ট তৈরি হয়ে রিসোর্স নিয়ে বসে থাকলো, তখন আর সেটা হচ্ছে আপনার থাকতেছে না। এগুলো সম্পর্কে হচ্ছে যেমন এই যে এটা যেমন অবজেক্ট অপারেটর, এটা হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, এগুলো সম্পর্কে আরও ডিটেলস হচ্ছে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাসগুলো করব তখন থিওরিটিক্যালি আরও ডিটেলস হচ্ছে জানতে পারবো। তো এখন আমরা হচ্ছে যে সিম্পল কুইরি করে ধরেন এখন সিলেক্ট কুইরিটাই দেখব। এটার জন্য আমরা যেটা করি বা শুরুতে আমরা ইনসার্ট কুইরি দেখতে পারি, যেহেতু আমাদের ডাটাবেস এখন ফাঁকা। আমরা একটা টেবিল তৈরি করি আগে, ক্রিয়েট টেবিল, ধরেন ইউজার্স নামে করলাম। হ্যাঁ, ক্লিক করে আপনারা হচ্ছে ইয়ে দিয়ে করতে পারবেন। আচ্ছা, ওয়ার্কবেঞ্চ দিয়ে করি আমরা।
মাইস্কেল ওয়ার্কবেঞ্চে কানেক্ট করে এখন আমরা হচ্ছে আমাদের ডাটাবেস, এই যে RFPHP নামে আমাদের ডাটাবেস তৈরি আছে। এখন এখানে আমরা হচ্ছে একটা টেবিল তৈরি করবো। ফার্স্টে ক্রিয়েট টেবিল দেবো। টেবিলের নাম দিয়ে আপাতত ইউজার্স, কলাম নেম হচ্ছে ফার্স্টে দিলাম আইডি, এটা হবে প্রাইমারি কি হবে, নট নাল, এটার ভ্যালু নাল হইতে পারবে না। হ্যাঁ, এখান থেকে আমরা সিনট্যাক্স করি নাল হইতে পারবে না এই কারণে যে আমরা একটা আইডিকে প্রাইমারি কি করে দিছি, এবং প্রাইমারি কি কখনো নাল হইতে পারে না, এই জন্য। তারপর হচ্ছে ধরেন একটা ইউজারনেম নামে তৈরি করলাম, এটা হবে যে হচ্ছে আপনার দিলাম ভ্যারিয়েবল ক্যারেক্টার আরেকটা তৈরি করে হচ্ছে পাসওয়ার্ড, এটাও হচ্ছে হবে ভ্যারিয়েবল ক্যারেক্টার। ওইটা হচ্ছে যে আপনার এই স্ট্রিংটার হচ্ছে একটা কি বলে লেংথ, ভ্যারিয়েবল ক্যারেক্টার মানে হচ্ছে এখানে আপনার যে কোনো ক্যারেক্টার বা স্ট্রিং সে নিবে ওইটার লেংথটা বলে দেওয়া হলো যে এত 32 ক্যারেক্টার হবে এটা ম্যাক্স, এর বেশি যদি ভ্যালু হয় সে করবে কি বাকিটুকু আপনার কেটে ফেলবে। কোনো স্ট্যান্ডার্ড নয়, ওইটা আপনার উপর নির্ভর করে। আপনি হচ্ছে ডাটাবেসের স্ট্রাকচারটা তৈরি করতেছেন, তো কোন কলামে কোন ফিল্ডে কতটুকু ভ্যালু যাইতে পারে সেটা তো আপনার মধ্যে একটা শুরুতে আইডিয়া থাকবে যে এত ভ্যালু যাইতে পারে। নর্মালি হচ্ছে যে ডিফল্টভাবে এটার ম্যাক্স ভ্যালু হয় 255, তবে এটা বেস্ট প্র্যাকটিস যে এই ফিল্ডগুলোর ভ্যালু কতটুকু হতে পারে সেই অনুযায়ী যদি আপনি লেংথটা বলে দেন, লেংথটা বলে দিলে সুবিধা হচ্ছে অতটুকুই থাকলো, শুধু শুধু এক্সট্রা যে স্পেসগুলো সে নর্মালি নিয়ে নিত তখন আর সেটা নিচ্ছে না, কারণ ডাটাবেস স্ট্রাকচারটা আপনার অপটিমাইজড হয় আর কি। তো এখানে জাস্ট আমরা একটা টেবিল তৈরি করে নিলাম, একটা আইডি থাকতেছে, ইউজার নেম থাকতেছে, পাসওয়ার্ড থাকতেছে, আর ইউজার নেমটাকে আমরা ইউনিক করে দিলাম। ইউনিক করে দিলাম এই কারণে, কারণ একটা ইউজার নেম তো দুইজনের হইতে পারে না। নর্মালি এখানে ইউনিক করার সুবিধা হচ্ছে কি, এখন যেটা হবে ধরেন আপনার একটা নামে ইউজার নেম আছে, পরবর্তীতে যখন আবার মাইস্কেল আপনি ওই হচ্ছে যা ডাটাটা ইনসার্ট করতে যাবেন, মাইস্কেলই আপনাকে একটা এরর থ্রো করে দিবে যে এটা ইউনিক। আর আপনি যদি ইউনিক না দেন তখন হচ্ছে আপনার এই ইউনিকনেসটা প্রিভেন্ট করার জন্য কী করা লাগবে, নিজেকে একটা কুইরি করে দেখে নেওয়া লাগবে যে এটা অলরেডি এক্সিস্টেড কিনা। যদি এক্সিস্টেড না হয় তাহলে আপনি ইনসার্ট করবেন, আর এক্সিস্টেড না হয় তাহলে আপনি ধরেন যে ইনসার্ট করলেন না। তো এই জিনিসটা হচ্ছে আপনি ফিল্ডটাকে ইউনিক করে দিলে মাইস্কেলই এরর থ্রো করে দিল, আপনাকে আর এক্সট্রা একটা কুইরি করে জানা লাগবে না। হ্যাঁ, কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যখন এই যে এই কাজগুলো করবেন, যেমন ইউজার নেম, ইমেল, এই ভ্যালুগুলো যখন হচ্ছে ডাটাবেসে রাখবেন, পিএইচপির স্ট্রিং টু লোয়ার নামে একটা ফাংশন আছে, এটা দিয়ে সবসময় হচ্ছে যে আপনার ওই লোয়ার কেসে কনভার্ট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, একটা বড় হাতের সঙ্গে দেবেন। হ্যাঁ হ্যাঁ, না এক নাম হবে না, কারণ এটা কেস সেন্সিটিভ, তো দুই নাম হবে তখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো। তবে আপনি ওই যে বুঝে নেবেন, যেমন ইউজার নেম, ইমেল, এগুলো তো সবসময় লোয়ার কেসই হচ্ছে যে আপনি এক্সপেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে সে দেখাবে যে আছে আর কি। তখন স্ট্রিং টু লোয়ার দিয়ে দিলে তখন আবার হচ্ছে যে আপনার সে বড় হাতে লিখুক ছোট হাতে লিখুক, নামটা তো একই না, ওইটা আপনার উপর আর কি, আপনি নিজে হচ্ছে ওইটা করে নিচ্ছেন। আচ্ছা,
এখন তাহলে আমাদের তো টেবিল হচ্ছে। আচ্ছা, আমরা এখন একটু শো টেবিলস সেটা রান করে দেখি। কোনো এরর দিচ্ছে না, তার মানে আমাদের এটাকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলে নেই। এটাকে এখন ভার্ডান করে দেখি এটা অ্যাকচুয়ালি আমাদেরকে কি দিচ্ছে। এই যে এটা আমাকে একটা পিডিও স্টেটমেন্ট হচ্ছে রিটার্ন করতেছে, আর এখানে আমরা কুইরি রান করছি হচ্ছে শো টেবিলস, এটা দিচ্ছে। আর ডাটাটাকে আমার নিয়ে আসার জন্য এই যে আমার ডাটা চলে আসছে যে আমাদের টেবিলস ইন RRF PHP, আমাদের এই ডাটাবেজে কী কী টেবিল আছে, এই যে ইউজার্স নামে একটা টেবিল আছে, সেটা সে হচ্ছে আমাকে জানাই দিল। তো এখানে যেটা হচ্ছে যে কুইরি লেখার পর ডাটা ফেচ, এই অবজেক্টের মধ্যে ফেচ কল করলে এই কুইরিটার ফলে যেই ডাটাগুলো আসলো সেগুলো সে আমাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছে। আর ডাটা ফেচ যেটা করে শুধু একটা ডাটা আমাদেরকে দিয়ে দেয়। আর ফেচ অল আছে, ফেচ অল করে কি আপনার যদি একাধিক রো পায় সেই কুইরির ফলে সে প্রত্যেকটা একসাথে একটা অ্যারে আকারে দিয়ে দিবে, তখন ওইটাকে আপনি হচ্ছে যে ফর ইচ দিয়ে একটার পর একটা হচ্ছে প্রিন্ট করতে পারবেন। যেমন আমরা যেটা করি, প্রথমে একটা ডাটা হচ্ছে ইনসার্ট করি, বা আগে হচ্ছে আমরা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ থেকে একটা ডাটা ইনসার্ট করে নিই। কুইরি লিখে ইনসার্ট করি, ইনসার্ট ইচ্ছা কলামের নেমগুলো দিয়ে দিতে পারি অথবা শুধু ভ্যালুও দিয়ে দিতে পারি। ইনসার্ট ভ্যালুজ দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যেটা হবে ভ্যালুজ দিয়ে যদি আমি ফার্স্টে দিয়ে দিই তাহলে যেটা হবে এখন আমার 3টা কলাম আছে না, এখানে 3টা ভ্যালু দেওয়া লাগবে। তারপর ওইখানে যেভাবে কলামগুলো সাজানো আছে আমার ভ্যালুগুলো ওইভাবে সে ইনসার্ট করে ফেলবে। আর যদি আমি ওই 3টা কলামের মধ্যে শুধু 2টাতে ভ্যালু সেট করতে চাই তখন আমি আবার এখানে হচ্ছে যে ওই কলামগুলোর নাম শুধু বলে দিতে পারি যে কোন কলামে কোন ভ্যালুটা যাবে, এইখানে ওইভাবে কলামের নেমগুলো হচ্ছে সাজায় লিখে দিব, আর এখানে হচ্ছে কোন কলামে কোন ভ্যালু যাবে ওইটা ওইভাবে হচ্ছে এখানে সাজায় লিখাই দিব। হ্যাঁ, কুইরির বেসিক নাই না? আচ্ছা, ওকে। তাহলে কুইরি বেসিক হচ্ছে যে এটা আপনারা তাহলে আজকে আমি একটা লিঙ্ক শেয়ার করে দিব না, যেখানে যে হয়তো আপনারা হচ্ছে যে এই যে ইনসার্ট করার তারপর সিলেক্ট করার বেসিক কুইরি হচ্ছে জেনে নিতে পারবেন। কুইরি হ্যাঁ 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 এটাতেও করা যায় হয়তো, কিন্তু আমি তো হচ্ছে মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ আগে ইউজ করি নাই, তাই বলতে পারতেছি না যে এখানে কীভাবে অ্যাকচুয়ালি করে। আছে তো অবশ্যই, ইনসার্ট অপশন ইনসার্ট করার অপশন অবশ্যই আছে গ্রাফিক্যালি।
ওইটা হচ্ছে যে একটু এটা ডকুমেন্টেশন দেখলে হয়তো জানা যাবে আর কি। বাট আপনারা পিএইচপি মাইডমিনি চাইলে ইউজ করতে পারেন আর কি। আপাতত আমি কুইরি লিখেই ডাটা ইনসার্ট করি। আইডিতে দেওয়া লাগবে না, আইডি অটো ইনক্রিমেন্ট, আমাকে দুইটা ভ্যালু দেওয়া লাগবে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড আপাতত প্লেন টেক্সটই রাখি, 1 2 3 4 5 6। অটো ইনক্রিমেন্ট দেওয়া হয় নাই, ওই কারণে এরর হচ্ছে আর কি। ওকে, আমার ডাটা হচ্ছে ইনসার্ট হয়ে গেছে, ডাটা দেখায় কোথায়? যাই হোক, আমার একটা ডাটা ইনসার্ট করা হলো। তাহলে আমরা এখন একটা কুইরি লিখি যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। এখন যদি আমরা দেখি, ফার্স্টে ফেচ দিয়ে দেখি যে কি আসে। সেই যে আমাকে ডাটা রিটার্ন করে দিছে, আইডি হচ্ছে 1, ইউজার নেম সুমন, পাসওয়ার্ড হচ্ছে এটা। আর যদি ফেচ কল দিই আমি, তখন সে আমাকে কি রিটার্ন করছে? তখনও সে আমাকে এই যে একটা অ্যারে রিটার্ন করছে, কিন্তু দেখবেন যে তখন কিন্তু এই যে সে অ্যারের মধ্যে পুরো ডাটাটাকে আমাকে আরেকটা অ্যারে হিসেবে রিটার্ন করছে। এটা সুবিধা হচ্ছে যখন আপনার একটা ডাটা লাগবে তখন শুধু ফেস দিয়ে আপনি ফার্স্ট রোটা পেয়ে যাবেন, আর একাধিক রো যদি হয় তখন আপনার ফেচ অল দিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে কি, পরে আপনি একটা অ্যারের মধ্যে পেয়ে যাওয়াতে অনেকগুলো রো পেয়ে গেলেন, ওইটাকে ফর ইচ দিয়ে আপনি হচ্ছে যে লুপ চালিয়ে হচ্ছে একটার পর একটা প্রিন্ট করতে পারবেন। আবার যদি শুধু ফেচ দিয়ে ওইটা করতে চান তখন আবার এটা এইভাবে করা যায়, হোয়াইল লুপের মধ্যেই আপনি হচ্ছে যে এই ফেচটাকে রান করলেন। তাহলে যেটা হবে কি, সে যতগুলো রো পাবে প্রত্যেকবারই সে ওটাকে হচ্ছে যে এক একটা কুইরি আকারে নিয়ে এসে আপনাকে প্রোভাইড করতে থাকবে লুপের মতো। ওই জায়গায় পার্থক্য হচ্ছে কি, ফেস যেটা করবে যে ফার্স্ট হচ্ছে ফেচ হচ্ছে হোয়াইল যখন এই ডলার ফেসটাকে যখন আমি নর্মালি রান করতেছি, সে একবার রান করে একটা রো আপনাকে রিটার্ন করবে। এই কুইরি রান করার ফলে সে যদি একটা রো পায়, একটা রো আপনাকে রিটার্ন করবে। আর এখানে যেটা হচ্ছে, এই হোয়াইলের লুপের মধ্যে আমার ডলার ফেচটা রান করার ফলে যেটা হচ্ছে, সে যতক্ষণ পর্যন্ত রান করতে পারবে রান করে যাবে। মানে হচ্ছে সে যদি হচ্ছে আপনার 5টা রো পায়, সে 5 বার রান করে 5টা রো আপনাকে দিবে। আর যদি আমি ফেচ অল ইউজ করি তখন সে যেটা করতেছে, একটা কুইরির মধ্যেই 5টা নিয়ে এসে আপনাকে একটা অ্যারে আকারে দিয়ে দিচ্ছে, পরে আপনি ওই অ্যারেটাকে লুপের মধ্যে নিয়ে হচ্ছে দিচ্ছেন। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার ওই ফেচ অল দিয়েই হচ্ছে, যদি সব ডাটা নিয়ে আসা লাগে ফেচ অল দিয়ে হচ্ছে নিয়ে আসা। এই ডাটাটাকে যদি আমরা হচ্ছে এখন এটার মধ্যে ডাটাটা নিয়ে আসলাম, ডাটাটাকে এখন যদি আমরা প্রিন্ট করি, তো $US আপনাদের কারোই হচ্ছে যে আগে
এসকিউএল তেমন জানা নাই না? আমাদের এই যে ডাটা চলে আসছে, আরেকটা ডাটা ইনসার্ট করি আমরা। এখন যদি রান করি, চেক করে দেখি অর্ডার বাই আইডি। এই কুয়েরিটা অ্যাকচুয়ালি করতেছে কি, এতক্ষণ সে যেটা করতেছিল অ্যাসেন্ডিং অর্ডারে সবগুলো ডাটা কুয়েরি করে দেখাচ্ছিল। এখানে আমি তাকে বলে দিলাম যে সে ডাটাবেস থেকে, ইউজার টেবিল থেকে ডাটা নিবে অর্ডার বাই আইডি ডেসেন্ডিং, মানে আইডি ডেসেন্ডিং করে, মানে বড় থেকে ছোট আকারে তখন সে নিবে। এটা নিলে সে আবার এই যে তখন হচ্ছে অর্ণব হচ্ছে এটা নিয়ে নিচ্ছে। তো এখন সবগুলো ডাটা যদি আমাদেরকে হচ্ছে দেখানো লাগে, আমরা এই যে ফেচ অল রান করলাম। এখন এটার মধ্যে এখন আবার এটা আমাকে করবে কি, একটা অ্যারে রিটার্ন করতেছে। তো অ্যারের মধ্যে এই ডাটাগুলো আমার দেখানোর জন্য ফর ইচ ইউজ করবো, ফর ইচ ডলার রেস এস ডলার রো। আর এটার মধ্যে তারপরে একটা ইকো দিয়ে গেট দিয়ে দিলাম। এখন সে আমাকে এই যে প্রত্যেকটা রোই হচ্ছে রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এই ডলার আরইএসটা আমরা পাইলাম, তো এই রেস ভ্যারিয়েবলের মধ্যে আমরা সবগুলো একটা অ্যারে পাইছি অ্যাকচুয়ালি। তো ফর ইচ ডলার আরইএস অ্যাজ রো, এটা এখানে এই সিনট্যাক্সটা যেটা করতেছে, এই ডলার রেসের মধ্যে সে যতগুলো হচ্ছে যে আপনার অ্যারে পাচ্ছে, প্রত্যেকটা অ্যারেকে আলাদা আবার আরেকটা অ্যারে হিসেবে আপনার এই রো এর মধ্যে দিয়ে দিচ্ছে। ফর ইচ একটা লুপি, এটা শুধু পিএইচপিতে অ্যাভেলেবল। ফর ইচের সুবিধা হচ্ছে নর্মালি যখন আমরা ফর লুপ করি আমাদেরকে কি করা লাগে, যে ইন্ডেক্স কোথা থেকে শুরু হচ্ছে এটা বলে দেওয়া লাগে, লেংথ কত এটাও বলে দেওয়া লাগে, ইনক্রিমেন্ট কত হবে এটাও বলে দেওয়া লাগে। ফর ইচের সুবিধা হচ্ছে যে একটা অ্যারে আপনি দিলেন, আপনার এই জিনিসগুলো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তাকে ডিফাইন করে বলে দেওয়া লাগবে না। সে করবে কি, ওই অ্যারের মধ্যে একটার পর একটা অটোমেটিক্যালি ইটারেট করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে যেটা করতেছে পুরোটাকে সে হচ্ছে অ্যারে নিয়ে একটার পর একটা হচ্ছে ভ্যালু আপনাকে দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এখানে যেটা হয়েছে এটা বুঝতে পারবেন, ধরেন আগে আপনাকে এই ডলার রেজের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি আছে এটা একটু দেখি। এটা দেখি, হ্যাঁ, এখানে কি আছে, ফার্স্টে জিরো ইন্ডেক্স। আচ্ছা, প্রিন্টার করি তাহলে মনে হয় দেখতে আর একটু সুবিধা হবে। হ্যাঁ, বিয়ার দিয়ে দিই, নইলে আপাতত এখানে আমরা ডাই করে ফেলি। আগে দেখি যে এখানে এতটুকু অ্যাকচুয়ালি আমাকে কি দিচ্ছে। এখানে দেখেন পুরোটা হচ্ছে ডলারের একটা অ্যারে, ওই অ্যারের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা কি পাচ্ছি, জিরো ইন্ডেক্সে আরেকটা অ্যারে পাচ্ছি, যেই অ্যারের মধ্যে আমার থাকতেছে কি আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, মানে আমার একটা ইউজারের ডাটা থাকতেছে। তারপর কি হচ্ছে, এই যে এখানে একটা অ্যারে শেষ হইলো, তারপর আবার আরেকটা অ্যারে পাচ্ছি আমি, যেটার ইন্ডেক্স হচ্ছে 2। নর্মালি যদি আমরা এখন হচ্ছে ফর দিয়ে এটাকে হচ্ছে ইটারেট করতে যাইতাম,
আমার কি করা লাগতো, যেহেতু এখানে ইন্ডেক্স রয়েছে 0 থেকে, আমাকে ইন্ডেক্সের স্টার্ট বলে দেওয়া লাগতো 0। তারপর হচ্ছে এখানে কয়টা ডাটা আছে, 2টা, তাহলে আমাকে ওইটাও আবার কাউন্ট করে সে কতটুকু হচ্ছে যে মানে কতটুকু পর্যন্ত হচ্ছে সে কন্টিনিউ করবে লুপটা সেটা বলে দেওয়া লাগতো, আর কত করে বাড়াইতে হইতো সেটাও বলে দেওয়া লাগতো। ঠিক আছে। আর ফর ইচের সুবিধা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এই অ্যারেটাকে পাস করে দিয়ে অ্যাজ $রো যখন আমি দিচ্ছি তখন সে করতেছি কি, এই অ্যারের মধ্যে যে আরও সে অ্যারেটা পাচ্ছে ওই প্রত্যেকটাকে একটা একটা অ্যারে করে আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে পুরোটাকে একটা অ্যারে হিসেবে দিয়ে দিচ্ছে, ওইটার মধ্যে যে যে ভ্যালু ছিল ওগুলো আপনি সব পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি কম্পেয়ার না, সে করতেছি কি, আপনার এখানে 2টা এলিমেন্ট আছে, হ্যাঁ ধরেন 2টা জিনিস আছে, এখান থেকে সে করতেছি কি, যখন এই রেস থেকে সে এটা একটা রো হিসেবে আপনাকে দিয়ে দিচ্ছে, এটা একটা রো হিসেবে আপনাকে দিয়ে দিচ্ছে, যার ফলে আপনার সুবিধা হচ্ছে কি, এই রো এর মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেগুলো আপনি ওই রো দিয়ে ওই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছেন, আবার এটাও যখন আপনার কাছে আসতেছে এইটার রো দিয়ে আবার এইটার ভ্যালু আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিছুটা ওই রকমই ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, একটা একটা হয়েছে, সে রেস থেকে ডাটা নিয়ে একটা একটা করে আপনাকে রোতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে সে করতেছে কি, অ্যাকচুয়ালি সিনট্যাক্সটা $রো রেজ অ্যাজ রো, রেজের মধ্যে সে ডাটাটা আছে সেটাকেই সে একটা একটা করে নিয়ে আপনাকে রো এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখন ওটা আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, বাট সে ওই অ্যারেটাকে আপনাকে সুন্দর মতো ইটারেট করার জন্য আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে, যেটা আপনাকে ফর দিয়ে হয়তো ম্যানুয়ালি করা লাগতো আর কি। আর আরেকটা জিনিস সেখানে হচ্ছে যে এই অ্যাজ দেওয়ার পর যদি আমি এখানে একটা ভ্যারিয়েবল দিই সে পুরো ভ্যালুটা আপনাকে দিয়ে দেয়। পুরো ভ্যালুটা বলতে আপনাকে এখানে রোটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করতেছে, একটা অ্যারে, এই যে এখানে এরর দেখাচ্ছে কি, মানে রোটা কি হচ্ছে, একটা অ্যারে। এখন এই অ্যারেটা যে আছে এটার একটা কি তৈরি হয়েছে না, যে এটার কিটা কীভাবে হয়েছে 0 1 এইভাবে। আপনার যদি কখনো কিটা দরকার হয় আপনি কিটা এইভাবে নিতে পারেন, কি $, তাইলে দেখেন এখানে আপনি এই রেজ যে অ্যারেটা এটার মধ্যে এই ভ্যালুগুলোর ইন্ডেক্স কিভাবে ছিল সেটাও আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে কিটা এই যে 0 1 এটা পেয়ে গেছেন। এটা কীরকম হইলো যে এই $রেজ যে অ্যারেটা আছে এটার মধ্যে 0 ইন্ডেক্সে আপনার একটা রো আছে, 1 ইন্ডেক্সে একটা রো আছে, তারপর আমি যখন হচ্ছে অ্যাজ রো দিচ্ছি সে প্রত্যেকটা রো আমাকে দিয়ে দিচ্ছে, সে তখন আমাকে কিটা দিচ্ছে না, 0-র মধ্যে যে আরেকটা অ্যারে আছে ওই অ্যারে মানে ওই ভ্যালুটা পুরোপুরি দিয়ে দিচ্ছে, যেটা আমরা হচ্ছে এই যে $রো ইউজারনেম $রো পাসওয়ার্ড দিয়ে ওই অ্যারের ভিতরের ভ্যালুগুলো প্রিন্ট করতে পারতেছি। তো কখনো যদি আপনার ওই কিটাও দরকার হয় আপনি তখন হচ্ছে যে এই যে $কি এই মানে তখন $কি না অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করা লাগবে। ফার্স্টে হচ্ছে আপনার একটা ভ্যারিয়েবল নাম দেওয়া লাগবে, তারপর এই যে অ্যারো অপারেটর ইউজ করতে হবে, তারপর আপনার যেই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো পাইতে চান সেটা দেওয়া লাগবে। চাইলে আমরা হচ্ছে যে যদি এটাকে অ্যাকচুয়ালি অ্যারে অপারেটর বলা যায় পিএইচপিতে, কারণ মেনলি পিএইচপিতে আমরা হচ্ছে যে অ্যারে হচ্ছে যে নির্দেশ করার জন্যই এটা ইউজ করি। এটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কি আর ভ্যালুর মধ্যে রিলেশন সে ডিফাইন করতেছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে এটার লেফট সাইডের এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা বোঝাচ্ছি। এটার নাম কি, যদি এটা অপারেটর এটা যদি দেখেন এই যে দুটাকেই মোটামুটি
এই যে এটাকে অ্যারে অপারেটর বলে এরকম, কারণ হচ্ছে যে পিএইচপিতে আপনি যখন একটা অ্যারে ডিফাইন করবেন, কি আর ভ্যালুর মধ্যে রিলেশন ডিফাইন করার জন্য আপনার এই যেটা ইউজ করা হয়। লেফট সাইডেরটা হচ্ছে আপনার কি, আর রাইট সাইডেরটা হচ্ছে ভ্যালু। হ্যাঁ, নর্মালি হচ্ছে কি আপনি ভ্যালু দিলে প্রত্যেকটা অ্যারে তো হচ্ছে অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স সেট করে নিচ্ছেই, বাট অনেক সময় তো আপনার এমন হতে পারে যে ইন্ডেক্সগুলো আপনার নিজে সেট করে দিতে হবে, তখন ওই ইন্ডেক্স আর ভ্যালু সেট করার জন্য আপনার এই অ্যারে অপারেটরটা ইউজ করা হয়। এটার হচ্ছে কি রাইট সাইড, লেফট সাইডে আপনার থাকবে হচ্ছে কি, কোন কি আপনি, হ্যাঁ ইন্ডেক্সটা, আর রাইট সাইডে থাকবে হচ্ছে আপনার ভ্যালুটা। এই দুইটাকেই মেবি হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে এমনি দেখতে দুইটাই অ্যারোর মতো, তো দুইটাকেই অ্যারে অপারেটর বলে, কিন্তু যদি ইউসেজের কথা হচ্ছে যে আবার চিন্তা করা হয়, তাহলে এটা হচ্ছে আপনার অবজেক্ট অপারেটর, আর এটা হচ্ছে অ্যারে অপারেটর। এটা অবজেক্ট থেকে ভ্যালু বের করে। ওকে, এটা তো সিলেক্ট কুইরি গেল। আগামীকাল হচ্ছে আমরা ইনসার্ট কুইরি দেখব। ইনসার্ট কুইরির অনেকগুলো মেথড আছে, তো অনেকভাবে করা যায়, তো আগামীকাল ওইটা দেখব। আর আজকে হচ্ছে যে আপনাদেরকে এর মধ্যে হচ্ছে যে নর্মাল একটু এসকিউএল কুইরি শিখতে পারবেন। এসকিউএল কুইরি নর্মালি হচ্ছে যে সব কিছু করতে হয়তো চার টাইপের কুইরি পাবেন আর কি। সিলেক্ট, ডাটা রিড করার জন্য এরকম হচ্ছে যে সিলেক্ট এরকম টাইপের হবে। তারপর হচ্ছে আপনার আপডেট করার জন্য আপডেট কুইরি আছে, ডিলিট করার জন্য আছে ডিলিট, তারপর ফ্রম, আর হচ্ছে আপনার ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু। এই চারটা কুইরি হচ্ছে যে একটু দেখে নিলে হবে আর কি। হ্যাঁ,